দেখা যায় বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড দেখা যায় নাকি? জি স্যার দেখা যায় স্যার। আচ্ছা, শারমিন সাবিয়া, তোমার আইডি কত? স্যার 54। তুমি সব কাগজপত্র জমা দিছো? 54 কাগজপত্র জমা দিছো সব? জি স্যার। আইডি নাম্বারও আছে না? জি স্যার। আব্দুর রহিম, আব্দুর রহিম কোথায় গেল তুমি? আব্দুর রহিম, আব্দুর রহিম। আচ্ছা, না এ নিয়ে তাহলে আমরা শুরু করি, আসুক। আচ্ছা, প্রবলেম গুলো সলভ করছিল নাকি? দুজন একটা কি দিয়েছিলাম দুটো গত ক্লাসে, কে করছে নাকি কিছুই বোঝো না? প্যারালাল সার্কিটের কমপ্লেক্স অ্যালজেব্রা ইউজ করে কে করতে পারছে বা কোর্সে ট্রাই করছে সেগুলো নাই, কেউ নাই। তো কেউ ট্রাই করো নাই? হ্যালো ইয়াসিন, সোহেল রানা, জুবাইর, কেউ করো নাই? কেউ নাই? স্যার একটু প্রবলেমে আছি স্যার, এই জন্য স্যার করতে পারি নাই, ট্রাই করতে পারি নাই স্যার। ট্রাই করলে পারতাম। তাহলে কে কে করছে? নাই, কেউই করে নাই। তাহলে কি হলো বুঝলাম না। যে ট্রাই করে নাই, যে বা চেষ্টা তো করা দরকার, যে করলাম যে পারি নাই বা কিছু একটা। নাই তেমন কেউই। স্যার পারা যাবে, প্রবলেমটাই ইজি ছিল, কিন্তু স্যার একটু প্রবলেমে আছি, এই জন্য ট্রাই করতে পারি নাই। তাইলে এখন ট্রাই করো সব, যে যার যার মতো করে সে অন করো, অন করে এখন ট্রাই করো, দেখো কি অবস্থা দাঁড়ায়। আমি খালি মনে করাই দিই যে টু ইম্পিডেন্স আমি করছি, প্রবলেমটা আর কি। টু ইম্পিডেন্স Z1 এবং Z2 এগুলোর মান দেওয়া আছে, আর ইন প্যারালাল if the total current of the combination is হলো 25 ampere, find the current taken and power consumed by each impedance. এই হলো প্রবলেমটা ছিল, এবং বুঝতেই পারতেছো যে এটা হলো কার জন্য? কমপ্লেক্স অ্যালজেব্রা মেথড ইউজ করে আর কি। অর্থাৎ Z1 ইম্পিডেন্স এটা ছিল এরকম 8 প্লাস J6, আর Z2 এটা ছিল হলো সেকেন্ড ইম্পিডেন্স, আর কানেক্টেড হলো প্যারালাল, তাই তো? এভাবে বলা ছিল 3 মাইনাস J4। এই স্যার ভ্যালুগুলো তো চেঞ্জ মনে হচ্ছে। স্যার আমাদের Z1 ছিল 10 প্লাস J5 আর Z2 ছিল 8 প্লাস J6। ওটাও ছিল, এটাও ছিল, তো দুইটাই ছিল না? নাকি একটা দিছিলাম প্রবলেম? স্যার একটা দিছিলেন স্যার, একটা দিছিলেন। ও আচ্ছা, একটা দিছিলাম নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আর একটা। আচ্ছা, তাহলে ওইটাই তাহলে আমরা করি নাকি?
তাহলে ওইটাই করি, এটা তাহলে এখানে তাহলে জেড কি হলো 10। জি স্যার, প্রথমটা 10 প্লাস জে 5। এটা হলো 10, এটা হলো 10 আর হলো J5 না, জি স্যার। J5 J5 আর পরেরটা 8 প্লাস J6 না। জি স্যার, 8 প্লাস জে 6। এগুলো একই রকমের আর কি, দুটোই প্লাস না, হ্যাঁ দুটোই প্লাস, এখানে বসে তাহলে হলো 8 প্লাস J6, এই টু ইম্পিডেন্স আর জয়েন্ট প্যারালাল, আচ্ছা প্যারালালি কানেক্টেড, যেহেতু আমরা প্যারালাল সার্কিট স্টাডি করতেছি ইউজিং হলো কি জন্য, complex algebra method, যে হলো কি complex, indicate the operator used as হলো complex algebra না, connected across the voltage হলো V is equal to 200, এই 200, আচ্ছা calculate the current, তারপর its phase and the branch current, তিনটা, একটা সার্কিট কারেন্ট, ব্রাঞ্চ কারেন্ট এন্ড হলো কি ফেজটা বের করতে বলছে। আরে আমি কি যেন বলছিলাম মনে হয় যে এই সার্কিটটাকে ড্র করে দেখাতে বলছিলাম না, সাথে বোধহয় আর একটা প্রবলেম দেওয়া ছিল যে ফার্স্ট ডিজাইন দেওয়া হলো সার্কিট, তাই তো নাকি? জি স্যার, আপনি বলছিলেন ড্র করার জন্য। এখন এটা অন্তত আমার ড্র করে আগে দেখাও, কে পারবে দ্রুত? স্যার এটা তো স্যার সিম্পল অন্যান্য ওই প্যারালাল আরএলসি সার্কিটের মতনই। হ্যাঁ সেটাই, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ইম্পিডেন্স বলা আছে ইত্যাদি ইত্যাদি সব বলা আছে না, যে এই যে মান দেওয়া আছে 10 প্লাস J5, 8 প্লাস J6, আর এটা একটা ব্রাঞ্চ, এটা একটা সেকেন্ড, তাহলে এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড ব্রাঞ্চ, প্যারালাল ব্রাঞ্চ আর কি, তার ভ্যালু দেওয়া আছে 10 আর হলো রিয়েল পার্ট অলওয়েজ হবে হলো কি রেজিস্টারের মান, সেটা সেদিন আমরা বলছিলাম। তাহলে ফার্স্ট ব্রাঞ্চে 10 হলো কি রিয়েল মান হলো 10, সো ইট ইজ হলো ভ্যালু অফ হলো রেজিস্ট্যান্স, প্রথম ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। হ্যাঁ প্রথম ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, এন্ড দেন হলো কি ইমাজিনারি পার্ট হলো এটা 5, এটা হবে হলো এর ইন্ডাক্টেন্স এর ভ্যালু, মানে ফার্স্ট ব্রাঞ্চে, সেকেন্ড ব্রাঞ্চে একই জিনিস, এটা হলো 8 হলো রিয়েল পার্ট, দ্যাট মিন্স হলো রেজিস্ট্যান্স এর মান, এন্ড এটা হলো ইন্ডাক্টেন্স এর মান, এই তো শেষ। এইভাবে সাজাও, তারপরে এগুলো সব জয়েন করছে কোথায় যেন, কার সাথে কানেক্টেড, এই যে অ্যাক্রস হলো এত 200 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই, এই সার্কিট ডিজাইন করা হয়তো, তাইলে তো হবে, বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ পারবো না? জি স্যার, পারা যাবে। তাহলে ওই তোমার তো ট্রাই না করলে, কিছু না বলে কেমনে কি হবে আর কেমনে কি হবে। এটা হলো রেজিস্টার মনে করো, আর এটা হলো ইন্ডাক্টেন্স, ইন্ডাক্টর, একটু পেঁচানো হয়, এটা কয়েল না, সেজন্য একটু কয়েল এর মতো করে দিলাম, আর এটা হলো রেজিস্টর। এই যে টু ইম্পিডেন্সেস আর কানেক্টেড বলা আছে না, আর কানেক্টেড হলো প্যারালাল across 200 voltage supply, এই যে 200 এত ভোল্ট, তাহলে এটা হবে কত 10, আমি আর ওহম টম লিখলাম না, ঠিক আছে, আর এটা হলো 5, মানে J5 এর ইমাজিনারি পার্ট হবে হলো ইন্ডাক্টেন্স এর ক্ষেত্রে, আর এটা হবে হলো কত 8, আর এটা হবে হলো J6,
এই ওম লিখলাম না, এগুলো কিন্তু সব হলো ইউনিট হলো ওম। এটা সেগুলো আমরা আগেও বলছি, সেদিন আমরা যেটা সলভ করতে গেলাম তখন। এগুলো সব হলো আর হলো মেজার ইন ওম। এটা হলো সার্কিট কারেন্ট আই। স্যার ঠিক আছে, দুইটা ব্রাঞ্চের একটা ইন্ডাকটেন্স আর একটা ক্যাপাসিটর স্যার হওয়ার কথা না স্যার? এখানে হ্যাঁ তো দুইটাই স্যার ইন্ডাক্টর দিলেন। হ্যাঁ ঠিকই তো, এটা দিয়েও করা যাবে, ওটা দিয়েও করা যাবে, এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, যেভাবে করো সেভাবেই হবে। ও মানে দুইটার কোনোটাই প্রবলেম নাই। না, ওকে ওইটা স্যার। এমনিতেই নেগেটিভ হবে, সেটা তো ঠিকই আছে, দিলেও দিতে পারবা, ইন্ডাকটেন্স দিলেও হবে, এটা সমস্যা না। আর কোনোটার ক্ষেত্রে স্পষ্ট করে বলা থাকবে তখন হয়তো দিতেই হবে আর কি, কোনো প্রবলেমের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এটা হলো কি I2 না, এটা হলো I1, এখন কি ঠিক আছে কানেকশন? এই তাহলে এদিক দিয়ে গিয়ে আবার আই বের হয়ে আসবে না ইয়াসির? জি স্যার, আই বের হয়ে আসবে। এই তো, তাহলে কি ঠিক আছে? মানে আমাদের প্রবলেম, আমার প্রবলেমটা আবার করি। টু ইম্পিডেন্সেস, এই যে Z1 এন্ড Z2, তার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আর জয়েন্ট ইন প্যারালাল, এই যে জয়েন্ট করা হলো দুইটা ব্রাঞ্চকে, এই যে প্যারালালি, তাই তো? ফ্যাশন দেখি আমরা দেখতে পাচ্ছি যে আর জয়েন্ট ইন প্যারালাল, ঠিক আছে। এন্ড কানেক্টেড অ্যাক্রস এ ভোল্টেজ সাপ্লাই অফ 200 ভোল্টস, এই যে অ্যাক্রস, এই যে 200 ভোল্টস, এই যে সব ঠিক আছে তো বোধহয়, তাই তো? আর কেন আমরা এগুলো লিখলাম? বিকজ আমরা থিওরি থেকে সেদিন আমরা এগুলো প্রুভ করে দেখাইছি যে ইম্পিডেন্সের রিয়েল পার্ট হবে হলো রেজিস্ট্যান্স, আর ইমাজিনারি পার্ট হবে হলো আইদার হলো ক্যাপাসিটর আর হলো ইন্ডাক্টর। এটাও তাই, সেই কারণে আমরা এখানে পট করে লিখে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এই প্রবলেমটা সলভ করতে হবে, বের করতে হবে কি জন্য? আমরা সেটা করি, ক্যালকুলেট সার্কিট কারেন্ট অর্থাৎ আই, যেভাবে আমরা আগেও করে আসছি এগুলো সব সিরিজের ক্ষেত্রে, তারপর ডিসি ক্ষেত্রে করে আসছে সব। আর কি যেন ইট ফেজ অর্থাৎ ফাই, তারপরে কি ব্রাঞ্চ কারেন্ট, তার মানে হলো I1 এবং I2, এই তো দুটোই তো ব্রাঞ্চ কারেন্ট হবে, যেহেতু ব্রাঞ্চ হলো দুইটা। এই আমাদের বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার নাকি কারো কোনো বক্তব্য আছে কিনা এখনো বোঝার? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট হলো কে যে এটা ইম্পিডেন্স যেটা দেওয়া আছে সেটা আগে বুঝতে হবে, যে কোনটা কি জিনিস আমাদের, তাইলে আর প্যাচ লাগবে না। তাইলে আমরা অ্যাডমিটেন্স ইউজ করি এখানে মেথড, তাই তো? যেহেতু আমাদের হলো এটা হলো প্যারালাল সার্কিট, আমাদের নতুন কোয়ান্টিটি হলো অ্যাডমিটেন্স, তাহলে সেই অ্যাডমিটেন্স হলো ফার্স্ট ব্রাঞ্চ, এটা হলো রেসিপ্রোকাল ভ্যালু অফ হলো ইম্পিডেন্স অ্যাকর্ডিং টু ডেফিনিশন। এই ঠিক আছে, হ্যাঁ কে কি হয়েছে আলমগীর, কি সমস্যা কি? স্যার এখানে সার্কিটে স্যার আপনার ক্যাপাসিটর নাই। হ্যাঁ আগে ক্যাপাসিটর নাই, করছিলাম হ্যাঁ কিন্তু স্যার ক্যাপাসিটর হ্যাঁ ছিল। হ্যাঁ ক্যাপাসিটর দিতে পারবা, হ্যাঁ এনে দাও ক্যাপাসিটর, মান তো এটাই হবে, মান তো এটাই। আমি ইন্ডাক্টরই ধরে নিলাম, সমস্যা নাই তো, আমাকে তো এনে বলে দেয় নাই। এই যে প্রবলেমটা যে করলাম তাহলে যখন আমি স্যার শুধু ইম্পিডেন্স বলে দেওয়া আছে, আর ওইটা হয়েছিল আমাদের কমন জেনারেল থিওরি পড়ানো হয়েছে, সেখানে তিনটাই আছে, বুঝাইতে পারছি কি বলতেছি আমি? RLC তিনটাই আছে, এখানেও আমি সেটা ধরে রেখে দিতে পারি। এটা ধরো ফর এক্সাম্পল সেকেন্ড ব্রাঞ্চে এটা ক্যাপাসিটর, এখানে ক্যাপাসিটর দিতে পারি, এটা দিয়ে তো সমস্যা না। বাট আমাকে জানতে হবে যে এখানে কি এটা, আর এটা কি, রিয়েল পার্টটা কি আর ইমাজিনারি পার্টটা কি। ফার্স্ট ব্রাঞ্চও ঠিক তাই, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা না। তার তোমার ভ্যালু একই হবে, মান একই হবে, সবই ঠিক আছে। আমি ধরে নিলাম যে এটা ইন্ডাক্টর আছে দুই জায়গায়, এটা কোনো সমস্যা না। আচ্ছা তাহলে কি হলো, প্রবলেমটা আমরা বুঝলাম। এখন আমাদের করতে গেলে কি করতে হবে? প্যারালাল সার্কিটের ক্ষেত্রে
প্যারালাল এসি সার্কিটের ক্ষেত্রে আর কি অ্যাডমিটেন্স নিউ কোয়ান্টিটি যেটা আমরা সব ডিফাইন করে নিছি ইত্যাদি সেই ডেফিনেশন অনুযায়ী আমাদের এটা আর সেই জেড আমাদের দেওয়া আছে অর্থাৎ ইম্পিডেন্স দেওয়া আছে ফর ফার্স্ট ব্রাঞ্চ ঠিক একইভাবে সেকেন্ড ব্রাঞ্চও আমরা লিখতে পারবো এইভাবে 1/Z2 রেসিপ্রোকাল ভ্যালু অফ ইম্পিডেন্স এখন আমরা কি করব মান বসাবো তার মান এই Z1 এর মান আমরা জানি এই যে Z1 তাহলে এখানে কি হবে 10 প্লাস J5 আর এখানে হলো 1 আর এখানে হবে 1 8 প্লাস J6 এই এখন এই ধরনের জিনিস আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি অর্থাৎ এটা হলো ইমাজিনারি নাম্বার এবং এটা হলো কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় সেগুলো আমরা ইন্টারমিডিয়েট থেকে জানি এবং গতদিন আমরা সেটা একটা থেকে দেখাইছিলাম জেনারেল থিওরি প্রুফ করে দেখানো হয়েছিল তাহলে কি করতে হয় সেখানে আমাদেরকে অপোজিট সাইন দিয়ে এটার অপোজিট সাইন দিয়ে হর লবে আমরা গুণ দেবো কেন গুণ দেবো এটার প্লাস আছে তাহলে ওখানে মাইনাস দিয়ে করলে এখানে কিন্তু আমাদের ইমাজিনারি পার্টটা চলে যাবে টার্গেট থাকে হলো এটাকে রিয়েল পার্ট বানানো তাইলে আমাদের প্রবলেম সলভ করা সোজা সবসময় চিন্তা করতে আমরা ইন্টারমিডিয়েট থেকেও জানি যে এটাকে হর না লব বলে হ্যালো হ্যাঁ কে জি বলতে স্যার পারবে শুনতে পাচ্ছি জি স্যার কে বলতে পারবে? হর বলে স্যার কোনটা হর নিচে যেটা থাকে জি স্যার স্যার বি এই যে হর বি হলো হর বি হর আর এ এ হলো লব লব এই হরটা সবসময় যাতে করে রিয়েল পার্ট হয় এখানে তো এখন কিন্তু ইমাজিনারি আছে অর্থাৎ কমপ্লেক্স নাম্বার ফর্মে আছে তাহলে এটাকে আমাকে রিয়েল বানাইতে হবে রিয়েল বানাইতে গেলে আমাদেরকে অপোজিট সাইন দিয়ে এই ভ্যালুটাকে গুণ দিতে হবে তাহলে কি হবে এখানে জেড স্কয়ার হয়ে যাবে অর্থাৎ আমি এইভাবে লিখি বি বি স্কয়ার ধরো মনে করো সি স্কয়ার এই যে এরকম হয়ে যাবে ঠিক আছে তখন আর এটা থাকবে না এই ইমেজিনারি পার্টিং এ থাকবে না তাহলে আমরা সেটাই করব অপোজিট সাইন দিয়ে হর লবকে গুণ দেবো তাহলে মানে 10 গতদিন আমরা একটা জিনিস দেখাইছি সেদিন আমার এটা হলো 5 না আর হলো নিচে হবে হলো 10 প্লাস J5 এই ধরনের অঙ্ক সাধারণত ব্র্যাকেট দিয়ে আটকায় নিতে হয় তাহলে বুঝতে সুবিধা হয় যে কোনটার সাথে কি আছে 10 প্লাস সরি মাইনাস J5 আমরা এতে কিন্তু এটি পেয়ে যাচ্ছি এটা যদি গুণ ভাগ করি তাহলে কিন্তু এই যে এটাই আসবে মাঝখান থেকে আমাদের সহজ একটা ক্যালকুলেশন আমরা এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো 10 মাইনাস J5 আর এখানে হবে হলো 100 না আর হলো 25 ধরতে পারতেছো সব এখানে কিন্তু সমান চিহ্ন কিন্তু এটা একটু মিশে গেছে মাইনাস হলো 25 এই যে এটা a স্কয়ার b স্কয়ার এটা আমরা সেই ইয়ার থেকেই জানি হাই স্কুল থেকেই জানি ইন্টারমিডিয়েট তো লাগেই না এখানে হলো 10 স্কয়ার তার মানে 100 হবে আর এটাকে যে 5 স্কয়ার স্কয়ার করলে 25 হবে আর এটা মিলাই যে মাইনাস হয় যে স্কয়ার মানে -1 না সব মিলে ঝিলে এটা হবে আর কি যাই হোক কি ক্লিয়ার নাকি হ্যাঁ এর মধ্যে প্লাস হবে এই যে জে স্কয়ার মানে তো হলো -1 তার মানে আর সবগুলোর মাইনাস দিয়ে প্লাস হবে ঠিক আছে ধরতে পারতেছ নাকি হ্যাঁ হ্যালো জি স্যার পারছি
স্যার ওইখানে এটাতে স্যার এই প্লাস এর কথা ছিল, এটাই স্যার মানে কনফিউশন ছিল, পরে স্যার প্লাস দিয়েছেন স্যার। হ্যাঁ এটা প্লাসই হবে, এটা ফর্মুলা তো এটা হলো, ওইটাই স্যার আমি তাই একটু না? ভুল এই যে হয়ে এটা গেছে। ফর্মুলা হলো না, এটা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মাইনাস, আর এই যে j স্কয়ার হওয়াতে এটা হলো -1, তাহলে এখানে ফাইনালি গিয়ে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এই j ও তো স্কয়ার হবে, নট অনলি 5 স্কয়ার। দেখাবো নাকি এটা বোঝায় যে আমি একবারে করছিলাম আর কি, যেটা a স্কয়ার মাইনাস j 5 স্কয়ার, এই ঠিক আছে। এখন এখন এটা হলো 100, আর এখানে 5 5 25, আর এই যে জে স্কয়ার মিনস হলো -1, আর এই মাইনাস প্লাস। ক্লিয়ার নাকি? এখন তাহলে কি হয়ে যাবে, এখানে দেখো 125 10/125। আমরা এইভাবে ইন্টারমিডিয়েটে বহু প্রবলেম সলভ করছি, এখানেও ঠিক তাই। এটা অনেক ইজি একটা মেথড, এবং এই মেথডই সাধারণত এই ধরনের প্রবলেম সলভ করে। আমরা এটাকে ইমাজিনারিটা এখানে লিখলাম, 5 বলে এখানে দিলাম, আর হলো 125 দিয়ে দুইটা টার্মকে আমরা ভাগ করে দিলাম, পারি তো নাকি? এগুলো আমরা এসএসসি ইন্টারমিডিয়েট এগুলো করে আসছি। এখন এখানে কত হবে দেখো, আছে না? স্যার একটা স্যার 1/25 আর একটা 2/25। না না, এই করলে ভাগ করলে এরকম হয় বোধহয়, মানে ভাগাতে মানে যদি আমরা পয়েন্ট আকারে লিখি আর কি, ফ্লোটিং, আমি তাই স্যার হয় না? একবারে আর কি G1 আর B1 এর মান বলে দিছি আর কি। না এটা এরকম, এই যে এটাকে ভাগ করলে কত হয়, এটা আসবে, আবার এটাকে ভাগ করলে কত হয়, এটা আসবে। 0.04। জি স্যার। জাস্ট ভাগ করতে পারে, যে তো আছেই আমাদের, তাহলে এটা হলো রিয়েল পার্ট হলো, আর এটা হলো ইমাজিনারি পার্ট হলো পুরোটা। এই তো, তাহলে কি হয়ে গেল, আমরা পেয়ে গেলাম হলো ফার্স্ট ইম্পিডেন্সের মান। G1 ঠিক আর আছে, B1। ঠিক একই ভাবে আবার এটাও করতে হবে। এখন এই যে এটা ঠিক একই ভাবে এইভাবে করতে, অর্থাৎ এখানে আবার কি করতে হবে, 8 মাইনাস j6, আর এখানে হবে, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আর বুঝলে তো বুঝতে পারতেছো যে কি হচ্ছে। আর এখানে হলো ইন্টু হলো মাইনাস দিয়ে, আবার একই ভ্যালু মাইনাস দিয়ে গুণ দিতে হবে, এই তাহলে কি হয়ে গেল, এখানে 8 মাইনাস j6, আর এখানে হবে কত দেখো, 8×64। আমি একবারে করলাম, ওই আগেরটা যেটা আমরা বুঝছি, তাহলে এখানে হয়ে যাবে হলো, স্যার হ্যাঁ 100 স্যার 100 আসে। আর হ্যাঁ, ওটা যে তো 36 হবে। 636, হ্যাঁ 636, আমি সেটাই দেখাচ্ছি আর কি। স্যার 100 আসবে। ফাইনালি হলো কত, 100 না? জি স্যার। তাহলে 8, আমি একটু ভাঙাও দিলাম এখানে, একবারে 100 8/100 মাইনাস মাইনাস J6/100। 6/100। j6/100, এই তো, এটা ভাগ করা তো সোজা, তার মানে এটা হলো 0.008 মাইনাস 0.06, 0.06। এই এটা হলো কিন্তু এই 8, হ্যাঁ আচ্ছা শেষ। এখন হলো কি, ফার্স্ট ব্রাঞ্চের অ্যাডমিটেন্স পাইলাম, সেকেন্ড ব্রাঞ্চেরও অ্যাডমিটেন্স পাইলাম, এই যে। তাহলে আমাদের কি করতে হবে, টোটাল অ্যাডমিটেন্স তাহলে কত হবে, আমি এখানে জায়গা আছে বোধহয়, এই জায়গায় লিখি, y সমান সমান, এটা আমরা কতদিন দেখালাম না, সেই জিনিস আমি লিখছি, যেটা তুলে যোগফল হবে ফার্স্ট ব্রাঞ্চ আর হলো সেকেন্ড ব্রাঞ্চের। তাহলে এখানে হবে হলো এটা না, 8
মাইনাস জে 0.04, এটা একটা প্লাস, এই প্লাস এখানে লিখলাম, কত হবে জানো এইটা না 0.08 8 ছিল না কাছে 8 ছিল, হ্যাঁ ঠিক আছে। তারপর হলো মাইনাস জে 0.06, এই এখন আমার দেখা যাচ্ছে রিয়েল পার্ট যোগ হবে, ইমাজিনারি পার্টের সাথে হিসাব হবে, এই হলো নিয়ম। এটা আমরা ইন্টারমিডিয়েটও করে আসছি এগুলো, বুঝছো নাকি? নতুন কিছু না, কিন্তু রিয়েলের সাথে রিয়েলের যোগ বিয়োগ যাই হোক হবে, ইমাজিনারির সাথে ইমাজিনারি হবে। তাহলে সেটা করলে আমাদের কি হবে, আমি এখান থেকে একটু এখানে যাই, যে এখানে একটু ফাঁকা জায়গা আছে, তোমরা পর পর সাজায় নাও। তাহলে ওয়াই সমান সমান হবে হলো কত জানো, এই রিয়েল পার্ট যোগ করলে 0.16 না, জি স্যার 0.16 0.16 মাইনাস জে 0.08 পয়েন্ট, এনে হলো 0.1 হবে, যে 10 না, পয়েন্ট 10 হলে 0.1 না, 0.1 এই এই যোগ করে ব্যবহার কর, তাই হবে। এই যে এখানে 10 না, 10 হলে তাহলে 1 এখানে চলে আসে, তাহলে 0.1, এই যে 0.1, তো ঠিক আছে। এই 6 আর 4 হলো 10, 10, ঠিক আছে, পয়েন্ট হলো 1, ঠিক আছে। তাহলে এখন আমরা রিয়েল পার্ট পেলাম, ইমাজিনারি পার্ট পেলাম, তাহলে আমরা এর কি মডুলাস বের করবো, এই তো। সেটা বের করলে কি হয়, তাই তো আমাদের হলো অ্যাবসলিউট মান হয়ে গেল, তাই তো। অর্থাৎ এইটার হলো স্কয়ার হবে পয়েন্ট, এটা কিন্তু পয়েন্ট, আমরা ইন্টারমিডিয়েট এগুলো সব করে আসছি, হ্যাঁ। আর হলো এটার হলো স্কয়ার হবে, এই তো। করলে যেটা হবে সেটাই, অথবা অথবা অন্যভাবেও করা যায়, যেটা খুশি আর কি। আমরা এভাবে করলে হবে, ওভাবে করলে হবে, যেটা খুশি। যেহেতু আমাদের এখানে ভোল্টেজ কিন্তু রিয়েল পার্ট আছে, সেই কারণে এটা করে নিলেও হয়, ওটা করে নিলেও হয়, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি। এই যে ভোল্টেজটা হলো আমাদের তো রিয়েল পার্ট, শুধু এখানে ইমাজিনারি পার্ট নেই। 20 কত, হ্যাঁ 2000, হ্যাঁ 200 দেওয়া আছে, সেই কারণে এখানে একবারে তুমি রিয়াল করে নিলেও হয়, অর্থাৎ মডুল করে আর কি। তাহলে এটার সাথে গুণ দিলেই আমাদের কারেন্ট বের হয়ে যাবে। আমি একটু জায়গা করে এখানে যাই। আমাদের প্রথম কাজ হলো সার্কিট কারেন্ট বের করা, যেটা বলতে চাচ্ছিলাম আমি, ভি ওয়াই না, এই যে ভি ওয়াই, এই প্রথম কাজ হলো আমাদের এটা, এই হলো সূত্র, এটা হলো সেই ওহমস ল। তাহলে আমাদের ওয়াইটা তো আমরা বের করে ফেলছি, আর এটা তো আমাদের স্কেলার মান 200। তোমরা চাইলে ওখানেও করতে পারো ওইভাবে আমি যেভাবে দেখা গেছিলাম, অথবা এইভাবেও করতে পারবো। তাহলে দুইটা মিলে কতজন হলো, এটা না, এটা মাইনাস জে 0.1, এই ঠিক আছে, হ্যাঁ। এখন যদি গুণ দাও 200 দিয়ে, তাহলে কত হবে এখানে, 16 দুগুণ 32, 200 দিয়ে গুণ দিলে 16 দুগুণ 32, এই যে। আর এটা হলো মাইনাস জে 20, এই যে জে 20, এই যে 200 এর সাথে গুণ, এটা রিয়েল পার্ট। কেন ভেক্টর হবে, যে এখানে ইমাজিনারি রয়ে গেছে এখন। এখন এইটারে তুমি ই করতে পারো, মডেল করতে, আমি ওটাও করতে পারবা, এটাও করতে পারবা এই ক্ষেত্রে। তাহলে এটা হয়ে যাবে এরকম 32
স্কয়ার, আবার ওখানেও তুমি করতে পারবা মাইনাস প্লাস 20 স্কয়ার। এটা করে যা আসে তাই উত্তর যেটা আসে। দেখো এগুলো প্র্যাকটিস করতে হবে তো, ক্যালকুলেশন করে 32টা স্কয়ার করো, 20টা স্কয়ার করো, তারপরে কত আসে। সম্ভবত আমার এখানে যেটা আছে 37.74 এত অ্যাম্পিয়ার। এটি হলো সার্কিট কারেন্ট। আই এখন কিন্তু স্কেলার ভ্যালু। এই দেখো হ্যালো, আসছে নাকি এরকম? জি স্যার, 37.73। তাহলে আমাদের একটা স্যার, পেয়ে গেলাম, সার্কিট কারেন্ট পেয়ে গেলাম। তারপরে আছে কি, ফেজ বের করতে বলছে। আর ফেজ আমরা স্যার ওয়াই এর যে মডুলাসটা বের হ্যাঁ ওটা করলাম। তো করতে হবে। ওটা কত হয়েছে, ওটা দিয়ে 200 গুণ দাও, তাহলে এদিক তো হওয়ার কথা। অর্থাৎ ওয়াই স্কেলার হয়ে গেলে এটা তো ছিল এরকম, এটা মডুল প্লাস করলে ওইটাও তাই, এই যে এরকম রুট ওভার দিয়ে একই জিনিস, ওই রিয়েল পার্টের স্কয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কয়ার। ওই যে এই ওখানে যা আসবে তাই তাকে গুণ দিবা হলো এটা দিয়ে। তবে এইভাবে লেখাই ভালো, যেহেতু কারেন্টও ভেক্টর রাশি আর অ্যাডমিটেন্সও ভেক্টর রাশি, ভোল্টেজও তাই, কিন্তু প্রেজেন্ট ক্ষেত্রে শুধুমাত্র রিয়েল পার্ট আছে 200। এই কারণে এটা না দিলেও চলবে, এটা স্কেলার হিসেবে গুণ হিসেবে আছে, দেখবে একই মান আসবে। আচ্ছা তাহলে আমাদের ফেজ হলো কি জন্য, tan phi। এগুলো ইন্টারমিডিয়েটও আছে এই জিনিস। এটা হলো ইমাজিনারি পার্টকে রিয়েল পার্ট দিয়ে গুণ দিতে হবে, এটা এই যে tan phi, তার মানে -20 বাই হলো 32, তার মানে এখান থেকে phi এর মান বের হবে tan ইনভার্স, না tan ইনভার্স -20 by 32। এই ক্যালকুলেটর দিয়ে ই করে দেখো যা আসে, সম্ভবত -32 এত ডিগ্রি। এটা কিন্তু যেহেতু ফেজ, এটা ডিগ্রিতে মেজার করা হবে। এই আর তাহলে পাওয়ার ফ্যাক্টর এখন না, তাহলে মানে cos phi, লাস্টের এটা কি ছিল, cos phi, পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছিল। এই cos phi, phi হলো আমাদের কত, 32। আর একটু আগে phi এর মান পরে, cos লেগে আগে, cos -32 না, phi এর মান বসালাম। আর এটা মানে পজিটিভ হয় কোথায়, আমরা ত্রিকোণমিতি থেকে জানি। হ্যাঁ স্যার 0.84। না, cos মাইনাস থিটা মানে কত, cos থিটা না, এই যেটা তো থিটা মনে করো, মাইনাস আছে আবার। কেন মাইনাস, যে ফাই তো মাইনাস হয়েছে, জি স্যার। তাহলে কত হলো 0.84। স্যার 0.84। এই তো 84, এই cos phi এর মান, এটা সংখ্যা হবে। এই তো এই যে তিনটা ভ্যালু এখানে বের হয়ে গেল, অর্থাৎ একটা বের করলে আর একটা বের করা যাবে। এগুলো সব হলো ইন্টারমিডিয়েট, এই কমপ্লেক্স নাম্বারের এইসব আমরা অনেক করে আসছি, একটা অধ্যায় ছিল এই কমপ্লেক্স নাম্বারের প্রবলেম সলভ করে। সেই মেথডটাই এখানে ইউজ করা হয়েছে এবং খুবই ইজি মেথড হিসেবে পরিচিত, যার জন্য সার্কিট থিওরিতেও এখানে এটা ব্যবহার করা হয়। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বল। হ্যালো, হ্যাঁ
আছে কারো কোনো প্রশ্ন আছে? সোহেল না কি বলবো, কে কি বলবো বলো, নাহলে আমি পরেরটা যাবো আবার, ওটা যদি সমস্যার সমাধান হয়ে থাকে। স্যার হ্যালো হুম। বলো বলো বলো, শুনতে স্যার। পাচ্ছি তো আমি। হ্যাঁ, স্যার ফাই এর মান স্যার আমার এখানে স্যার 17 ডিগ্রি আসছে স্যার, -17 ডিগ্রি। ক্যালকুলেশন করা ভুল করছো হয়তো কোথাও। কত দিয়ে কত ভাগ করছো? tan ইনভার্স হবে তো। স্যার tan ইনভার্স এর পর মাইনাস -20 বাই হলো 32, অর্থাৎ ইমাজিনারি পার্টের সহগটাকে ভাগ দিতে হবে রিয়েল পার্ট দিয়ে, এই হলো বিষয়। আর তুমি কিভাবে ভাগ দিচ্ছ সেটা দেখো, তাহলে মিলাতে হবে। স্যার স্লাইডটা স্যার একবার দেখান তো স্যার, আমি ওখানে 10 ধরছিলাম স্যার। হ্যাঁ, 10 কোথায় পেলে তুমি? আমি ওখানে 10 ভাবছিলাম। না না, 10 না, 10 কোথেকে আসবে? এই যে তোমার হলো যে এই যে আয়ের মান তো এটা, এই যে আয়ের মান দেখেন তো করে আসতেছে না, এই যে আয়ের মান, এই যে ফাইনালি স্যার ওইখানে স্যার 2 টাকে এই স্যার যে, 1 এর মতো লাগছে স্যার। 2 এটা 20। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি আর একটা প্রবলেমের দিকে যাচ্ছিলাম তো, যেটা এগুলো বই পুস্তকে অনেক প্রবলেম এগুলো আছে, এই নিয়মের এইরকমই সব, সেগুলো আচ্ছা এটা দেখি, এটা 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 একই জিনিস। তারপরে হুম, এটা এটা একই। আচ্ছা, আমি যদি এখানে কন্ডাক্টেন্স এন্ড সাসেপ্টেন্স যদি বের করতে বলতাম, ঠিক আছে? হুম, ধরো এই প্রবলেমটার মধ্যেই, তাহলে এটা করা লাগে না আর কি, ঠিক আছে? এই প্রবলেমটার মধ্যেই যদি আমি বলতাম যে সাসেপ্টেন্স আর হলো অ্যাডমিটেন্স, সরি কন্ডাক্টেন্স বের করো, অ্যাডমিটেন্স তো আমরা বের করতেই আছি, তখন কি হতো? স্যার জি আর বি এর মান ওয়াই কোথায় গেল? হ্যাঁ, এই দেখা যেত, এই দেখেন এখানে এই যে ওয়াই, স্যার y1 এই থেকে যে আমরা জি1 আর বি1 বের করতাম, আর এই স্যার যে y2 থেকে জি2 আর বি2 বের করতাম। পরে স্যার জি1 আর জি2 না ইয়া করলে যোগ মানে করলে স্যার ফাইনালটা আর এর কি, ব্রাঞ্চের না, ব্রাঞ্চ না, টোটালটা অ্যাডমিটেন্স যেটা আমরা বলি টোটাল। জি ইকুয়াল জি1 প্লাস জি2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটা যেটা এই যে জি স্যার। এই যে এই যে এইটা টোটালটা যোগ করে যেখান থেকে আসছি না আমরা, এই যে এখানে y1 প্লাস y2 যোগ টোগ করে আমরা এটা পাইছি, তাই তো? এই যে এখন যদি এটা আমরা পেয়ে গেলাম অ্যাডমিটেন্স, এখন প্রশ্নে বলা আছে যে এই কন্ডাক্টেন্স আর হলো সাসেপ্টেন্স বের করো, তাহলে কি হবে? কি আসছে আবার? তাহলে কি হবে সেটা হলো প্রশ্নই তো, আমাদেরকে ওটাও বের করতে বলতেছে মনে করো, পরের প্রবলেম তাই আছে। তাহলে আমরা যেহেতু অ্যাডমিটেন্স পেয়ে গেছি, তাই তো? আর অ্যাডমিটেন্স সমান সমান আমরা জানি, ওই যে থিওরি দেখবা লেখা, ক্যাপিটাল জি অর্থাৎ কন্ডাক্টেন্স না, আর হলো জে বি, এই এইরকম আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু সব ভেক্টর, আমি ওটা ভুলে গেছি ভেক্টর দিতে, যাই হোক এগুলো দিতে ইনসাইড ভেক্টর। এই যে এটা আর এটা কম্পেয়ার করে, যে রিয়েল পার্ট হলো কন্ডাক্টেন্স আর ইমাজিনারি পার্ট বি, এটা হলো সাসেপ্টেন্স, এটা আমরা সেদিন আমরা সব দেখছি বলছো। তাহলে এখানে জি এর মান কন্ডাক্টেন্স যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে এটা হবে না জি স্যার 0.16, 0.16। ঠিক আছে? স্যার আচ্ছা, ওইটা হবে নাকি স্যার, ওই যে যোগফল যেটা আছে 0 পয়েন্ট? কিসের 0.2 পয়েন্ট? না না না, ও জি স্যার ওইটাই স্যার যোগফল, ঠিক আছে। দুইটা। আর হলো কি
সাসেপ্টেন্স বি এর মান কত হবে এখানে? স্যার 0.1 0.1 শুধু কি তাই? সাইন কি হবে? স্যার সাইন নেগেটিভ হবে স্যার। অবশ্যই এটা আমরা ডেফিনেশনই তো সেদিন বলছিলাম যে এটা সবসময় অলওয়েজ জি হলো স্যার, কি জি। নেগেটিভ। তাহলে এটা কত হবে এখানে? এটা হবে -1 এই, আর যেটা হবে কি 0.16 পজিটিভ অবশ্যই অলওয়েজ, বিকজ এটা হলো রেজিস্টারের সাথে সম্পর্কিত। এই যেটা হলো 0.16। এখন ইউনিট কি হবে? ওহম। অ্যাডমিটেন্সের যা ইউনিট এই কন্ডাক্ট্যান্স সাবসেপ্টেন্সের একই ইউনিট, অর্থাৎ সিমেন্স। তাই তো আমরা তো সব পড়ে আসছি সে আগের আগের লেকচার গুলোতে এগুলো ছিল। তাহলে সব এগুলোর ইউনিট যা হবে অ্যাডমিটেন্সের ওয়াই এর মান, ওয়াই এর ভ্যালু সিমেন্সে মেজার করা হয়, কন্ডাক্ট্যান্স তাই এবং এটাও তাই। কি নাম? সাবসেপ্টেন্স। সেদিন বলছিলাম তো অল ভ্যালুস আর মেজার্স ইন হলো সিমেন্স, SIEMENS, সিমেন্স। ক্লিয়ার নাকি? তাহলে আর কিন্তু প্যাচ লাগবে না কিন্তু। আর cos phi এর মান ইউনিটলেস হবে, বিকজ এটা হলো নাম্বার, এটা ভ্যালু। কাজে এখানে কিন্তু ডিগ্রি হবে না, ফাইটা হলো ডিগ্রি, অর্থাৎ ফেজটা হলো ডিগ্রি। এই যে মেজার সিন হলো ডিগ্রি, আমরা এটাও জানি আগের সব লেকচার থেকে। ক্লিয়ার নাকি? খুব শীঘ্রই তোমাদের একটা লাস্ট ফাইনাল পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হবে বোথ থিওরি এবং ল্যাব মিলে একটা বড় পরীক্ষা হবে। বড় বলতে যেভাবে দিয়ে অভ্যস্ত তার চেয়ে হয়তো একটু বড়, তাই বলে একবারে 6 ফুট 7 ইঞ্চি না, ঠিক আছে? সম্ভবত মানুষের উচ্চতা বোধহয় গড় এরকমই বোধহয় হয় না, আর বেশি থাকতে পারে, সেটা রেয়ার। সাধারণত বোধহয় 6 ফিটের একটু বেশি হয় লম্বা, তাই তো আছেন নাকি? স্যার বাংলাদেশের ক্ষেত্রে গড় উচ্চতা আরো কম। কম না? 6 ফিটের নিচে তো ধরলাম আর কি, সারা জি দুনিয়া স্যার। মিলে আর কি 6+। তো সেই জন্য বলতেছি যে বড় বলতে ওরকম বড় না আর কি সেই। আচ্ছা, স্যার বড় যখন বলছেন তখনই তো স্যার ভয় পেয়ে গেছি। না ওইটা ল্যাব আর কি বলে ল্যাব কোর্স আর থিওরি কোর্স মিলে তো, তাইলে সব হয়ে গেল একবারে আর কি সবকিছু। আচ্ছা, এখন আর একটা প্রবলেম, এটা দরকার আছে, আমি স্লাইড বের করি না। তোমরা দেখতে থাকো, দি সার্কিট টু সার্কিট। তো এভাবে বলে অনেক সময় হচ্ছে, আমি এভাবে লিখি যে সার্কিট the impedances of which are given by Z1 equal to 15 plus Z12 ohm and Z2 equal to 8 minus J5 ohm are connected in parallel if the potential difference
difference across one of the across one of the impedances. One impedances is 200 volt. On প্রশ্ন হচ্ছে calculate total current and branch current. Total current and branch currents. তারপর হলো 2 নম্বর total power and power consumed in each branch. Third, overall power factor. Power factor and power factor of each. Overall power factor and power factor of each. And power factor of each branch. এই হলো প্রবলেম। তাহলে আমরা পড়ি একটু লিখে হলো ডিফারেন্স। Difference, two circuits, the impedances of which are given right 15 plus Z12 and Z2 8 minus ohms are connected in parallel. If the potential difference across one of the impedances is 200 volts, calculate total current and branch current. Total current and branch branch current total power consumed in each branch. There are কতটুকু power consumed হবে সেটা আর overall power factor and power factor of each branch. In a branch or BR. এই হলো প্রবলেম। এখন বলো দেখি কি হয়েছে ঘটনাটা, আমাকে খালি আগে প্রবলেমটা কি বোঝা গেছে? হ্যালো 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 জি স্যার, জি স্যার। আছি স্যার। সবাই কি প্রবলেমটা বুঝছো? যে এতক্ষণ যেগুলো বলে আসছি গত ক্লাসে বলে আসছি সেম অ্যাজ ইট ইজ বলতে গেলে তাই, ঠিক আছে? বাট এখানে একটা বাট আছে, এখানে স্যার একটু টুইস্ট আছে মনে হচ্ছে। একটুখানি বোঝার বিষয় আছে। এখানে কি বলা আছে, এই কানেক্টেড ইন প্যারালাল দুটো ব্রাঞ্চ ঠিক আছে, যেহেতু আমরা স্টাডি করছি প্যারালাল সার্কিট, সো এটা তাই হবে, এই তো বিষয়। বাট ইফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স is across one of the impedances is এত, এটাই হলো এখানে বোঝার বিষয় আছে, তাছাড়া তুমি পারবে না, ঠিক আছে? এই কথাটা কেউ বুঝছো কিনা বোঝাও আমাকে। স্যার প্যারালাল সার্কিট তো যে কোনো এক
ব্রাঞ্চের পোটেনশিয়াল ডিফারেন্স যদি 200 ভোল্ট হয় তাহলে তো স্যার সেকেন্ড যে ব্রাঞ্চটা আছে ওইটারও 200 ভোল্টই হবে। এটা কি সবাই আমরা বুঝি? এই কম্বিনেশনের ভোল্টেজ ডিফারেন্সটা অর্থাৎ ভোল্টেজ হবে সেম, যেহেতু বিকজ প্যারালাল, এই তো, অর্থাৎ 200 হবে। তার মানে কি এটাকে একটু ঘুরায় বুঝতে হবে, অর্থাৎ এই কম্বিনেশনটা কানেক্টেড অ্যাক্রস 200 পাওয়ার সাপ্লাই। যদি এইভাবে বলি আমি, তাহলে কি একই কথা হলো না ইয়াসিন? জি স্যার একই কথা। যেটা আমরা একটু আগে বা আগের লেকচারে আমরা পড়ে আসছিলাম, একটু আগে বললাম, সেটাকে আমরা ঘুরে এইভাবে বলতেছি। তার জন্য ঘাবড়ানোর এখানে কিছুই নাই, যে আমাকে মূল যে ডেফিনেশন সেটা আমাকে জানতে হবে, যে অর্থাৎ প্যারালাল সার্কিটের ব্রাঞ্চের ভোল্টেজ সবসময় ইকুয়াল থাকে, তাই তো, যতটা ব্রাঞ্চই হোক না কেন, তাই তো নাকি? এই আর এই কম্বিনেশনটা সাপ্লাই ছাড়া তো কম্বিনেশন হবে না, সার্কিট তো হবে না, অর্থাৎ ওই সাপ্লাই ভোল্টেজের সমানিত হওয়ার কথা, যেহেতু প্যারালাল সার্কিট, ঠিক তো নাকি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এটা কি সবাই বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছে নাকি কোনো গন্ডগোল আছে? জি স্যার বুঝতে পারছি স্যার। তাইলে দেন তুমি আগাইতে পারবা। এখন কিভাবে এটা ডিজাইন করবে বলো, ইয়াসিন বলো, না কে পারবে, সোহেল না কে পারবে? পারবো স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো, আমি আঁকতে থাকি। স্যার প্রথম ব্রাঞ্চের রেজিস্টারের মান হবে 15। দাঁড়াও, এটা ঠিক আছে? এরকম যে দিলাম, জি স্যার। এরকম যে দিলাম, এটা ঠিক আছে কিনা তাই আগে দাঁড়াও, আঁকা শেখাই তোমাদেরকে। দিলাম, তাহলে এই দুইটা প্যারালাল ব্রাঞ্চ হলো, তাই তো? এগুলো তো সংযোগ তার, হ্যাঁ জি ইয়াসিন, স্যার, তাই তো? জি স্যার, জি স্যার। সংযোগ তার গেল। সার্কিট কিছু কিন্তু এখন আমি কোনো এলিমেন্ট দেইনি, কিছু সার্কিট কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে এরকম হওয়ার কথা। এই যে বলা আছে কানেক্টেড ইন প্যারালাল, এই দুটো এমপিডেন্স দিলাম, প্যারালাল। তারপরে কি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস হলো একটার, যদি এরা হয় তাহলে বাকিটারও তাই হবে। এখানে যদি 200 হয়, সেকেন্ড ব্রাঞ্চেরও 200 হবে, এবং এটা অবশ্যই সাপ্লাইয়ের সমান হবে। আর আমরা জানি সাপ্লাই ছাড়া তো সার্কিট হবে না, তাই তো নাকি? তাহলে জি স্যার। আমাদেরকে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে। কি সাপ্লাই? এসি সাপ্লাই, নট ডিসি। কিন্তু এই যে দিয়ে দিলাম সাপ্লাই, এই এরকম চিহ্ন দিয়ে দিলাম, ঢেউ, সরি আমি বললো না, মুছে দেওয়া, ঢেউটা দিয়ে আর কি, তাই তো? আচ্ছা, ঢেউ দিলাম, আচ্ছা দিলাম, হ্যাঁ, দিয়ে এটা আমরা এখন সার্কিটটা ক্লোজ হয়ে গেল, তাই তো? স্যার এখন শর্ট সার্কিট, সার্কিট হয়ে গেছে। হ্যাঁ শর্ট হয়ে গেল, সার্কিট ক্লোজ হয়ে গেল, তাই তো? এটা হলো সেই ভোল্টেজ, এটার মানে তো দেওয়া আছে হলো 200, অর্থাৎ এখানে যদি 200 হয়, এই ব্রাঞ্চও 200 হবে, এই ব্রাঞ্চও 200, অল আর হলো প্যারালাল, দ্যাট ইজ ওয়াই, তাই তো? ক্লিয়ার জি নাকি? স্যার। বাস, সবাই কি এটা বুঝতেছো? তাহলে কারেন্ট এইভাবে যাবে, এইভাবে আসবে, এই তো, এই এরকম, এটা হলো কারেন্ট, সেটা আমরা বুঝলাম, একটু আগে আমরা এটা করলাম। এখন কি করবে, এটা স্প্লিট করবে হলো এটা এইভাবে ব্রাঞ্চের মধ্যে দিয়ে। সে ফর এক্সাম্পল এটা যদি ফার্স্ট ব্রাঞ্চ ধরি, তাহলে I1 না ইয়াসিন? জি হ্যাঁ, স্যার, প্রথমটা উপরেরটা ফার্স্ট ব্রাঞ্চ ধরলে I1 হ্যাঁ, হবে আর আর এটা দ্বিতীয়টা I2, I2 হবে। সব ঠিক আছে। গিয়ে এভাবে আবার I চলে আসবে, এই তো, হ্যাঁ, জি স্যার। এই সব ঠিক আছে। এখন আমার হলো এলিমেন্ট বসাইতে হবে, এই তো, তাহলে আমাদের পূর্ণাঙ্গ সার্কিট হয়ে যায়। তাহলে আমরা দেখি ফার্স্ট ব্রাঞ্চের কি কি দেওয়া আছে স্যার 15 এখানে। প্লাস J12 হ্যাঁ, তার মানে 15 হলো রিয়েল পার্ট, আর এটা হলো ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট, তাহলে 15 রিয়েল পার্ট, তাহলে এটা রেজিস্টরের মান হবে, রেজিস্টারের মান। আর এটা হলো ইন্ডাক্টেন্সের মান হবে, এই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে জায়গা করি, ছোট করে আঁকতে হবে মনে হচ্ছে। আচ্ছা, জায়গা করে এখানে রেজিস্টার দিই, আর এখানে হলো ইন্ডাক্টেন্স দিলাম, এই, তাহলে এখানে হলো কত? 15। আমরা ওম টম লিখলাম না, এটা কিন্তু ওমে হবে। ইম্পিডেন্স কিন্তু মেজার ইন ওম, নট সিমেন্স, এটা কিন্তু মনে রাখবো। কন্ডাক্টেন্স হলো, সরি, হ্যাঁ কন্ডাক্টেন্স
সাসেপ্টেন্স আর হলো অ্যাডমিটেন্স অল আর হলো মেজার্স ইন সিমেন্স, এই তো। তাহলে 12 J12। আচ্ছা, এখন এবার এখানে জায়গা করি। সেকেন্ড ব্রাঞ্চে আমরা আসছি এখন। আসো, ফার্স্ট ব্রাঞ্চের কাজ শেষ, সেকেন্ড ব্রাঞ্চে আসছে। এই যে আমি কিন্তু এখানে ওম লিখলাম না, কিন্তু এগুলো কিন্তু ওম হবে। আচ্ছা, এখানে দেখো কি আছে, 8 - J5, 8 - J5 এই সেকেন্ড ব্রাঞ্চে। তার মানে 8টা হলো রিয়েল পার্ট আর মাইনাস এটা হলো কি ইমাজিনারি পার্ট। ক্যাপাসিটর ইমাজিনারি পার্ট। আচ্ছা, ক্যাপাসিটর হবে। এখানে আমরা এই দেই, আগে এইটা দেই, রেজিস্টারটাকে বসাই আগে, দিলাম। তাহলে কত এটা 8 না, ওম লিখলাম না কিন্তু। আচ্ছা, এইখানে ওই যে ও যেটা বলতে চাচ্ছিল আলমগীর, যেটা তখন জিজ্ঞেস করছিল, এখানে যে একটা রুলস, আছে থেকে হ্যাঁ একটা রুলস, ক্যাপাসিটর। যদি মাইনাস থাকে এটা কিন্তু একটা জেনারেল রুল আছে। তখন আমি বলে নেই, তারপরে আমার একটু অভিজ্ঞ হয়নি আমরা একটু, তারপরে এত কিছু ইনফরমেশন দিলে মাথায় চাষ লেগে যাবে। এখানে আমি আলাদা করে লিখি, স্যার আগে তো বলছিলেন মনে হয়। মনে হয় তখন বা বলছিলাম আর কি, যাই হোক বললাম বলে নেই। বলছিলেন মাইনাস হলে। হ্যাঁ, যদি না বলে থাকে আর কি তো আবার বলি আর কি, রিপিট করি, সমস্যা তো নেই। এটা আলাদা করে লিখি, -J5। এই যখন আমরা দেখবো যে এখানে মাইনাস আছে, এটা মিন করবে হলো ক্যাপাসিটর। আর যখন দেখবো যে এটা হলো প্লাস আছে ইমাজিনারি পার্টটা, দেন ইট উইল বি হলো ইন্ডাক্টর, অর্থাৎ ইন্ডাক্টেন্সের মান। ক্লিয়ার? আর কখনোই কোনো প্যাচ লাগবে না যদি কোনো বাড়তি ইন্ডিকেশন এখানে দেওয়া না থাকে। তাই কাজে এখানে যেহেতু ইন্ডিকেশন দেওয়া নাই, আমাদেরকে বুঝে নিতে হবে দিস আর দা ক্যাপাসিটর, ভ্যালু অফ ক্যাপাসিটর এন্ড দিস আর দা ভ্যালু অফ ইন্ডাক্টেন্স। তাহলে এটা হলো এই ইমাজিনারি পার্টটা হলো ক্যাপাসিটরের মান, তাহলে এখানে আমরা ক্যাপাসিটর লিখবো আসবো, অর্থাৎ এলিমেন্টটা নিয়ে ক্যাপাসিটর দেব। আর এখানে হলো যে কত জন 5 না, J5 মাইনাস এই। ক্লিয়ার? তাহলে সব মিলে গেল। সেকেন্ড ব্রাঞ্চের আমাদের হলো 8 হলো রেজিস্টারের মান আর এটা ক্যাপাসিটরের মান, এই যে -J5 এইভাবে কিন্তু লিখতে হবে, তখন মাইনাস লিখতে হবে। একটু আগে বোধহয় ক্লাস ছিল, যেটা আমরা আগে একটু আগে করছি, বোধহয় 2 জায়গায় ক্লাস ছিল সম্ভবত, না? জি সেই স্যার, কারণে আগে আমরা দুইটাই ক্লাস। সেই কারণে আমরা ইন্ডাক্টেন্স দিয়ে আসছি, মানে ইন্ডাক্টর দিয়ে আসছি। ওকে, তাহলে কি আমরা সব এখন ক্লিয়ার হয়ে গেল না? সার্কিট কিন্তু কমপ্লিট। এই সার্কিটের এখন কি বের করতে বলছে, টোটাল কারেন্ট আর ব্রাঞ্চ কারেন্ট, অর্থাৎ আই কত আর I1 কত এন্ড হলো কি I2। এই তো ব্রাঞ্চ কারেন্ট বলতে তো এগুলোই বুঝি আমরা, তো সেই প্রথম থেকে শুনে আসতেছি এগুলো, ঠিক আছে নাকি? তাহলে প্রথম অ্যান্সার আমরা তো কিন্তু ক্লিয়ার অ্যাজ ইট ইজ, যেটা প্রিভিয়াস প্রবলেম সলভ করলাম সেইভাবে, তাই তো নাকি? কি করতে হবে আমাদের, ওই ওখান থেকে ঘুরে ঘুরে আসতে হবে, সব হলো ওই একই ভাবে, ঠিক আছে? আচ্ছা, এটা 250 নাকি? সরি, 250 200 না, আচ্ছা তাহলে আবার মিলবে না, তারা ভ্যালুটা লিখে দিই এখানে। এটা তো এভাবে লিখছে না, ওয়েট এটা হলো 250 এই 250 ভোল্ট। ক্লিয়ার নাকি? ব্রাঞ্চ কারেন্ট সব আমরা বের করতে পারবো এখন, যদি যেভাবে তুমি করো না কেন একই কথা। জি স্যার, অ্যাডমিটেন্স আগে বের করতে হবে টোটাল। অ্যাডমিটেন্স Y1 বের করবো, Y2 বের করবা, জি স্যার, তারপরে Y বের করবা, তারপরে হলো টোটাল। অথবা ওটা তো আছে, ওটা তো আমরা জানি। অথবা যদি আমরা এভাবেও করতে পারি, যদি মনে করো কেউ, যদি ধরো মনে করো যে I1 মনে করো, তাহলে কি হবে V স্যার V ইনটু Y Y, ঠিক ভেক্টর আছে? হবে দুইটাই। এটা দুটোই ভেক্টর হবে। আর ভিটা দেওয়ার দরকার নেই, যেহেতু ওটা রিয়েল পার্ট স্কেলার, সেই কারণে ওটা দিলাম না। ঠিক একইভাবে এভাবেও করতে পারো যদি মনে করো আর কি কেউ, বা ওইভাবেও করতে পারো, একই জিনিস। তাহলে এটা হলো Y2,
বাট y1 y2 তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে নাকি? সেটা কিভাবে বের করবে? যে 1/z z1 হবে, এই করে এই যে এইভাবে করতে হবে। i সমান সমান তাহলে কি হবে? i1 প্লাস i2, যার যেটা খুশি ওইভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো। এই টোটাল কারেন্ট বের হয়ে গেল, ব্রাঞ্চ কারেন্ট বের হয়ে গেল। বাট প্রথমে হলো কি, অ্যাডমিটেন্স বের করতে হবে ফর ফার্স্ট ব্রাঞ্চ এন্ড সেকেন্ড ব্রাঞ্চ, এইভাবে করে যোগ বিয়োগ গুণ ভাগ করলেই আমাদের হয়ে যাবে। তারপরে পাওয়ার আর পাওয়ার কনজাম বা ইজ ব্রাঞ্চ, এই যে তখন এই যে কারেন্ট লাগবে, পাওয়ার তো জানি আমরা, বুঝছো না? পাওয়ার তো আমাদের সমস্যা নেই। পাওয়ার কি আই স্কয়ার আর দিয়ে যেভাবে যে ফর্মুলা ইউজ করা না কেন ওইভাবে করলাম হবে, যেভাবে করা হবে। অর্থাৎ পাওয়ার তখন কি হবে? P1 হবে। পি একটা বের করতে হবে, এখানে দেরি নাকি? আচ্ছা, এখানে পি বের করতে হবে, তারপর P1 বের করতে হবে, P2 বের করতে হবে, তাই না? ইজ ব্রাঞ্চ বলছে না, আবার এটাও বের করতে হবে, আবার এটাও বের করতে হবে, P2। এই এতগুলো বিষয় এখানে আছে। স্যার এখানে স্যার পাওয়ারের স্যার কোন সূত্র স্যার ইউজ করবো স্যার? ওই যে আই স্কয়ার আর দিতে পারো, তোমার i1 তো আছে। আপনি স্যার বলছিলেন স্যার এস এর ক্ষেত্রে স্যার ভিআই কস থিটা এটা ইউজ করতে। কোনটা কোনটা? ভিআই কস থিটা, কস ফাই আর কি। ও আচ্ছা, cos phi ওইটা। জি স্যার, আপনি বলছিলেন যে এস এর ক্ষেত্রে হ্যাঁ, ওই যে ওইটা cos ইউজ phi করতে। তোমার এখানে তো কারেন্ট ভেক্টর তো দেওয়া আছে, এই যে ওটা দেওয়ার মানেই তো যেগুলো এই যে ইমাজিনারি বা তার সাথে ভেক্টর রাশি, সেখান থেকে তোমার আসবে। এই পাওয়ারও কিন্তু তোমার ভেক্টর রাশি হবে এগুলো। তারপরে না তুমি স্কেলার বানায় যায় মডেল করে, কাজেই ওখানে আর cos phi লিখতে হবে না। বুঝতে পারছো ঘটনাটা? এইভাবে যেভাবে বের করছো ঠিক একইভাবে এইভাবেও বের করবে, এইভাবেই। আগে তোমাকে বের করতে পারে এইগুলো, ঠিক আছে? যদি i1 বের করি, সরি P1 বের করি অথবা P বের করি, যেটাই করি না কেন, আই স্কয়ার না, আর এনে তো ভেক্টর দিলে এনে তাহলে এটা তো আর কি, তাহলে হয়ে যাবে। আর এটা তো আমরা বের করে নিছি, হয়ে যাবে। এখানে i1, সরি i1 আর P2 এর ক্ষেত্রেও একই জিনিস। ওগুলো তো আমরা স্কেলার মান বের করে নেব, এই যে এইগুলো তো সব স্কেলার বের করে নেব, কাজের সমস্যা নেই তো, সব স্কেলার হয়ে যাবে। তখন হলো যেভাবে আমরা ডিসিতে করছি সেরকমই হবে। আই স্কয়ার আর R2 ধরো, এটা R1 দাও, এটা R2 দাও, তাহলে আবার দুটো এক হয়ে যাবে। সেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু 8 হবে। R2 মিনস কিন্তু 8 আর R1 হলো 15, কিন্তু এটা আবার কনফিউশন করা যাবে না কিন্তু, এইভাবে। তারপরে এই দুইটা যোগ করলেই তো তোমার পাওয়ার হয়ে যাবে। এভাবেও করতে পারো, আবার অন্যভাবেও করতে পারো। এভাবেও করতে পারো, অথবা P = I স্কয়ার R। যেটা যার যেটা খুশি সেভাবেও করা যায়, এভাবেও করা যায়। সবচেয়ে ভালো হয় এই যোগটা করা, আলাদা আলাদা P বের করে নিয়ে P1 P2 বের করে নিয়ে তাই করতে হবে, যেহেতু কম্বিনেশন বলছে, টোটালটা বলা আছে, এই যে টোটাল পাওয়ার বলা আছে। কাজে ইন্ডিভিজুয়াল পাওয়ার বের করে ব্রাঞ্চের কতটুকু খেলো তার টোটালটা করলেই হয়, ওটি সবচেয়ে ভালো হবে। আর পাওয়ার ফ্যাক্টর তো একই, অর্থাৎ ব্রাঞ্চের ক্ষেত্রে আগে বের করে নিলে, অর্থাৎ cos phi1 আর হলো cos phi2। এখান থেকে phi1 বের করতে হবে, phi2 বের করতে হবে। কিভাবে বের করবো phi1, কিভাবে বের করবো? ওই যে একটু আগে দেখালাম, tan phi দিয়ে, ওই যে ব্রাঞ্চের ক্ষেত্রে, এই যে ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা হবে, অ্যাডমিটেন্স পেয়ে যাবো না আমরা, এই যে এখানে 1/z1 ক্যালকুলেশন করে তো অ্যাডমিটেন্স পাবো আমরা ফাইনালি গিয়ে। রিয়েল পার্ট আর হলো ইমাজিনারি পার্ট পাবো, যাই পাই
এখানে একটা পার্ট পাবো আর এখানে একটা মান পাবো। এটা মনে করো বি, এটা মনে করো এ, এটা হলো জে। তারপরে কি করবো, সেখান থেকে এর মান বের করে নেবো, কি বলে ফাইন ফেজ বের করবো, tan 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 phi, সরি tan phi 1 লিখবেন। এই রিয়াল সরি ইমাজিনারি ডিভাইডেড বাই হলো রিয়াল, এই এখান থেকে tan ইনভার্স করলে phi 1 বের হয়ে যাবে। একইভাবে phi 2 হওয়ার হলো কি y2 এর ক্ষেত্রে, অর্থাৎ সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে। তাহলে সেখান থেকে আমাদের দুটোই বের হয়ে গেল, phi 1 ও বের হলো, phi 2 বের হলো, তার টোটালটা হয়ে যাবে হলো phi, যেটা বলা আছে কি যে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, এটা হয়ে যাবে হলো phi 1 প্লাস phi 2। এসব প্রবলেম সলভ করতে হবে, বুঝতে পারছো? ফেলে রাখলে তো হবে না, তোমরা যে কি করো না করো আমি সেটাই তো বুঝতে পারি। এরকম এই তাহলে টোটাল ওভারঅল পাওয়ার ফ্যাক্টরটা বের হয়ে যাবে। আর কিছু আছে প্রবলেম বলা বোঝার? এখন তো পারার কথা, সবকিছু এখানে বলে দেওয়া আছে, খালি সব প্রথম থেকে আগাইতে হবে ধীরে ধীরে, তারপরে দেন এই পর্যন্ত সলভ করতে হবে। জি স্যার, পারবো স্যার। অর্থাৎ অ্যাডমিটেন্স ফার্স্ট ব্রাঞ্চের ক্ষেত্রে, অ্যাডমিটেন্স সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে আগে ক্যালকুলেট করে নিতে হবে, দেন ব্রাঞ্চ কারেন্ট ফর ওয়ান ব্রাঞ্চ এন্ড ব্রাঞ্চ কারেন্ট ফর সেকেন্ড ব্রাঞ্চ, দেন টোটাল করে টোটাল সার্কিট কারেন্ট, যেটা টোটাল কারেন্ট বের করে ফেললাম। একইভাবে পাওয়ারও ক্যালকুলেশন করতে হবে, এটা বের হলে এটা বের হয়ে যাবে। অর্থাৎ এগুলো যখন করবা তখন হলো স্কেলার করে নিতে হবে, অর্থাৎ মডেল করে করে। এখন তো সব এগুলো ভেক্টর আছে যেভাবে, তারপরে তো আবার এটা এটা মডেল করতে হবে। ধরো I1 ফর ওয়ান ব্রাঞ্চের ক্ষেত্রে এটা হলো এরকম নিতে হবে, এই এই এটার ক্ষেত্রে হয়ে যাবে রুট ওভার রিয়েল, ধরো এটা হলো রিয়েল স্কয়ার আর এটা হলো ইমাজিনারি বি স্কয়ার, এই সব স্কেলার হয়ে গেল। একটা সংখ্যা বের হবে এখানে, এত অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে I2 তাই, I2 ঠিক একইভাবে এইভাবে এইভাবে শেষ, এইভাবে। আর এটা তো ভিতরে দেওয়াই আছে আমাদের, সবই বের হয়ে যাবে তখন, বুঝতে পারছো? তখন আমরা যে পাওয়ার অফ ক্যালকুলেশন করতে হবে, এভাবে করে নিয়ে গিয়ে। আর I1 কিভাবে বের করতে হয়, সেটা এখানে তো আমাদের পা দেওয়া থাকবে, সব বের হয়ে গেছে। সবই বের পারবা, কিন্তু বসতে হবে, অঙ্ক সলভ করতে হবে। বুঝাইতে পারছি? হম, আছে কারো কোনো এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা? দ্রুত বলো, দ্রুত, কেউ না বুঝে থাকবে। হ্যাঁ? স্যার I1 I2 বের করে স্যার টোটাল আই বের করছি স্যার, পি ইকুয়াল আই স্কয়ার আর দিয়ে যদি করি স্যার, আর এর ভ্যালুটা কিভাবে জানি? ওইটা P1 আগে বের করবা, স্যার এই জন্য স্যার ব্রাঞ্চের। আর আর এর ভ্যালু স্যার, ব্রাঞ্চ কারেন্ট বের করছি, টোটাল হ্যাঁ কারেন্টটাও বের করছি। এখন P1 এর জন্য হ্যাঁ, তো আই স্কয়ার 1 I1 স্কয়ার ইনটু আর হবে R1 স্যার। না, এই যে R1 হলো 15, এই যে R তো ও 15, জি স্যার, জি স্যার, স্যার এটা রিয়েল বুঝতে মান। এখানে তো আর তোমার ইমেজিনারি কিছু নাই, রেজিস্টারের মান তো এটা। জি স্যার, এটা খেয়াল ছিল না। ঠিক একইভাবে সেকেন্ড ব্রাঞ্চের ক্ষেত্রে, তারপর জি দুইটা স্যার। যোগ দিলেই টোটাল পাওয়ার হয়ে যাবে। এইভাবেই তো করতে হবে, ঠিক আছে? হুম, আচ্ছা তাহলে হলো কি আমাদের এই স্যার পর্যন্ত। এটা তো আনসার গুলা স্যার মিলানো দরকার, আনসার মানে গুলো আমার আনসারটা। কাছেও আমার কাছেও নাই। ও করবা আচ্ছা হইলে সবকিছু মিলে যাবে, যেভাবে প্রিভিয়াসটা দেখায় দেওয়া আছে বা আগের দিন যেভাবে করানো হয়েছে, হইলে সব মিলে যাবে। আমার কাছে এখানে এই নাই, ক্যালকুলেশন করা নাই, পাইবার দেখো মিলবে। সম্ভবত একটা 13 হবে অ্যাম্পিয়ার I1, আর I2 বোধহয় 26 পয়েন্ট। দেখো ক্যালকুলেশন করলেই দেখবে বের হয়ে যাবে, এটা সহজ ক্যালকুলেশন, তত আর স্যার, জটিল কিছু না। আমার তো স্যার I1 আসছে 49.24 আর I2 আসছে কত 23.58। কত 40? 49 I1। I1 কত 49? তা জি স্যার। কেমন হলো? স্যার রুট ওভার 45 স্কয়ার প্লাস 35 স্কয়ার। কিভাবে করছো তুমি, সেটি হলো স্যার এখন বোঝার বিষয় আছে। স্যার এইভাবে I1 ইকুয়াল এইভাবে করছো না?
জি স্যার ওইভাবে বের করে স্যার I1 ইকুয়াল VY1 পেটে দিয়ে হ্যাঁ স্যার তাহলে স্যার তাহলে 250 ইন্টু 0.18 মাইনাস জে 0.14 যে 0.14 না 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 বোধহয় কোথায় গন্ডগোল হয়েছে তোমার ও আচ্ছা তোমার কোথাও গন্ডগোল হয়েছে হয়তো এই যে এখানে তো এটা হলো তোমার এটা এই যে এই মানটা এই যে Z1 এটারে অপোজিট সাইড দিয়ে উপর নিচে গুণ দিছো না যেভাবে আমরা করলাম একটু আগে জি স্যার ওইভাবেই তো করছি ওইটার Y1 এর তাহলে- মান আসছে 0.18 মাইনাস জে 0.14 কত y1 এর মান Y1 কত জি স্যার কত Y1 আসছে? ইকুয়াল 0.18 0.18 0.18 মাইনাস জে 0.14 জি স্যার আচ্ছা ধরলাম মনে করো মাইনাস যে 0.14 0.14 এটা আসছে বলতেছো তোমার জি স্যার আমার Y1 এর মান এটা আচ্ছা আসছে তাহলে স্যার, তাহলে আমার এখানে- আমার কিন্তু এখানে স্যার যদি ভিন্ন বসাও এখানে যদি বসাও ভি কত স্যার V250 250 কিন্তু ভি জি স্যার ভি 250 তো তো স্কেলার মান তাই তো জি স্যার তাহলে এটা ভি লিখলাম এখানে আই লিখলাম I1 সরি আই তো না I1 না এই তো নাকি স্যার 250 এর সাথে যদি 0.18 গুণ করি তাহলে স্যার 45 আসে এটা হলো 250 মনে করো নিলাম এখানে গুণ দিলাম তাহলে কত আসছে তুমি বলতেছো এটার সাথে স্যার এটা গুণ দিলে 45 স্যার 45 45 শুধু 45 45 মাইনাস জে 35 জি স্যার মাইনাস জে যে 35 জে 35 35 আচ্ছা ধরলাম তোমার কথাই ঠিক মনে করো এটা 45 এই এই বলতেছো না জি স্যার হ্যাঁ এখন তুমি কি বলতে চাচ্ছ তুমি এখন স্যার ওই এটা যে হলো আই I1 এর হলো জি স্যার হ্যাঁ এখন তুমি স্কেলার করবে নাকি তাই বলতে চাচ্ছ জি স্যার জি স্যার তাহলে স্কেলার কিভাবে করছো দেখি স্যার রুট ওভার 45 স্কয়ার প্লাস 35 স্কয়ার তাহলে তো মেলার কথাই ওই যা আছে তাই হয়তো স্যার আমি 49 হয়তো আসছে আমি হয়তো ভুল বলতেছি কিনা আমার এখানে ক্যালকুলেশন করাটা নাই এই কারণে আমি হ্যাঁ তুমি এটা কি করছো এরকম এটা স্কোয়ার করছো প্লাস প্লাস ওই এটা 35 এটা এটা স্কোয়ার করছো জি স্যার জি স্যার হ্যাঁ তারপরে 49.24 আসে রুট ওভার করে কত আসছে স্যার 49.24 এম্পিয়ার তাই হয়তো হবে আমি জানি না ঠিক 49 তাহলে 49ই ধরলাম আর কি হইতে পারে দেখো আমার এখানে ক্যালকুলেশন করা নেই হইতে পারে অসম্ভব কিছু না যদি টাইমে তো সব ঠিকই আছে যদি তুমি ঠিক মতো রুট টুট করে থাকো বুঝতে পারছো এমনি ঠিকই আছে যা আসবে তাই তোমার যদি জি স্যার এটি বুঝতে পেয়ে থাকো তাহলে তাই আর কি জি স্যার ঠিক একইভাবে I2 হবে তাই তারপরে এই দুইটার যোগ করে দিলেই তো তোমার আই হয়ে যাবে এই যে এখানে যেভাবে বললাম এই যে এই যে জি স্যার এইভাবে আই এর মান বের করছি হ্যাঁ এখন স্যার হ্যাঁ P1 বের করব P1 হ্যাঁ বের করব ওইভাবে ওইভাবে আই হয়ে যাবে ওইভাবে যেটা জি পাও স্যার সেটাই P এর মানও পাওয়া যাবে হুম। সবই তো হয়ে যাওয়ার কথা আমার তো ভুল কিছু আমি দেখি না হুম না আমি তো ভুল কিছু দেখি না একই তো হওয়ার কথা সব ঠিক আছে তাহলে আর কারো কোনো প্রশ্ন স্যার ওভারঅল নাই। পাওয়ার ফ্যাক্টরটা কি স্যার phi is equal to phi1 plus phi2? phi is equal to phi1 plus phi2 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা স্যার দেখতে হবে যে ওখানে phi এর মান মাইনাস আসছে কিনা কি আসছে সেটা তো পরে দেখবা ক্যালকুলেশন যখন করবো তখন কিন্তু বের হবে কিন্তু যোগ টোটাল যোগ হলো এটা বাট phi1 মাইনাস হতে পারে অথবা phi2 মাইনাস হতে পারে দুটোই প্লাস হতে পারে জানি না তো সাইন দেখতে হবে তো জি স্যার বুঝতে পেরেছি সেটা তখন লিখতে হবে ওখানে এই আর কি অর্থাৎ সাইন তোমাকে অবশ্যই কনসিডার করতে হবে স্যার পাওয়ার ফ্যাক্টর cos cos phi1 হলে স্যার ওভারঅলটা কি এই দুটো যোগ হবে না নাকি শুধু phi এর মানটা যোগ হবে? ওই তো phi1 প্লাস phi2 যোগ হবে যেভাবে পাওয়ার যোগ হচ্ছে যেভাবে কারেন্ট যোগ হচ্ছে ওটাও তাই হবে জি স্যার কিন্তু কিন্তু ক্যালকুলেশন করার সময় phi1 বা phi2 যদি কোনো অপোজিট সাইন পেয়ে থাকো নেগেটিভ বলছে তখন তো অবশ্যই ওখানে প্লাসের জায়গায় মাইনাস লিখে সেভাবে বিয়োগ দিতে জি হবে স্যার সেটাই হবে স্যার বাট অপারেশনটা হলো
যোগ অর্থাৎ টোটাল, কিন্তু সাইন কনসিডারেশন নিতে হবে, এই হলো বিষয়। আচ্ছা, তাহলে হলো কি আমরা বুঝলাম এইভাবে তাহলে প্রবলেম গুলো সলভ করবা, ঠিক আছে? আমি আবার বলতেছি, খুব শীঘ্রই তোমাদের একটা পরীক্ষা হবে আর কি, সেই কারণে তোমাদেরকে এগুলো সলভ করতে হবে। এতদিন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, মানে এই কি বলে ডিসি এসি, কত এসি কারেন্টের ক্ষেত্রে কথা বলতেছি, যেগুলো প্রবলেম সলভ করা হয়েছে, ঠিক আছে? কত বাজলো? আর ধরো সাড়ে পাঁচটা বাজে না, আর 10-15 মিনিট, 10 মিনিট আমরা তাহলে এই পর্যন্তই। আচ্ছা, আরো একটু কথা আমি বলে নিই, আজকে হয়তো শুনে একটু যাওয়া যাবে না নাকি জানি না, যাই হোক আমি আর একটু বিষয় তোমাদেরকে বলে নিই। আমরা তো দেখলাম, কি জন্য এটা কি হলো আমার? আমরা তো দেখলাম এসি আর এলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্স ইফেক্ট আছে, রেজোন্যান্স কার্ভ আছে, অনেক কিছুই সেখানে আমরা পাইলাম, ঠিক আছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে ইত্যাদি, কার্ভ গুলো দেখছি। ঠিক একই ভাবে কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও তাই আছে, কিন্তু আমরা ওই দিকে আর পড়ানোর দিকে যাব না। এখানেও কিন্তু রেজোন্যান্স ইফেক্টও আছে এখানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, কিন্তু মেইনলি যেটা ইউজ হয় সেটা হলো সিরিজের ক্ষেত্রে, যেটা আর কি সেটাই। সেই কারণে সেটাই বিস্তারিত সব বই পুস্তকে দেখবো পাইবা। আচ্ছা, তাহলে হলো কিন্তু তোমাদের জানা থাকার কথা যে এরকম ইফেক্ট সেখানেও সংঘটিত হয়, অর্থাৎ রেজোন্যান্স ইফেক্ট, দ্যাট মিন্স রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা এটা মনে রাখবা। তাহলে এই পর্যন্ত আমাদের এসি সার্কিট কনসেপ্টের বিষয়াদি প্রায় শেষ। প্রবলেম গুলো সলভ করবা, আগামী দিন হয়তো প্রবলেম আবার দু একটা করতে পারি। আজকে আমরা অর্থাৎ আমরা এখন চলে যাবো হলো ম্যাগনেটিক সার্কিট কনসেপ্ট, ঠিক আছে? ম্যাগনেটিক সার্কিট কনসেপ্ট সিপিটি, হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিট কনসেপ্ট ক্লিয়ার নাকি? অথবা ম্যাগনেটিক সার্কিটও বলে, কনসেপ্টটা বলা হচ্ছে, তার মানে এর ধারণাটা আমাদেরকে নিতে হয়। সেই কারণে তার বিহাইন্ড দ্য জব দেয়ার ইজ এ ম্যাগনেট, অর্থাৎ ম্যাগনেটিজম বা ম্যাগনেটিজম একটা হলো ফেনোমেনন, একটা পদার্থের। আর সার্কিট তো আমরা জানি, কনসেপ্টও জানি আমরা, এসি ডিসি হেন তেন বহু কনসেপ্ট করে করে আসছি, কাজে এগুলো আমরা জানি। তাহলে নতুন কি ধারণা হলো? ম্যাগনেট, সেখান থেকে ম্যাগনেটিক, সেখান থেকে সার্কিট, অর্থাৎ এরও আবার একটা সার্কিট আছে তো ম্যাগনেটিজমের, ম্যাগনেটিজম। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এই বিষয়, বুঝতে পারছো? এইসব সার্কিট আমাদের রিয়েল লাইফ যত ডিভাইস আমরা ইউজ করে থাকি সেখানে এটা ব্যবহার করা হয়। সেই কারণেই বলে এই ম্যাগনেটিজমটা যে ফেনোমেনন, যে ইফেক্টটা, সেটা অত্যন্ত ভাইটাল রোল প্লেস ইন আওয়ার, অর হলো ইম্পর্টেন্ট রোল, যাই বলি না কেন, ভাইটাল রোল হলো ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ, অলমোস্ট ইন অল ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে এই ম্যাগনেটিজম। দ্যাট ইজ ওয়াই ম্যাগনেটিকটা আমাদের, ম্যাগনেটটা আমাদের স্টাডি করতে হবে। সেখান থেকেই তো আমাদের ফ্যারাডেস, হ্যামিল্টন, ইন্ডাকশন ইত্যাদি ইত্যাদি, লস টস যত কিছু আছে, ঠিক আছে? আমরা বাসা বাড়ি, ইন্ডাস্ট্রি অথবা যেখানেই হোক, সব জায়গায় আমরা কিন্তু জানি যে ট্রান্সফরমার, জেনারেটর, তারপর বাসা বাড়িতে আমরা টেলিভিশন, সিডি প্লেয়ার, কত কিছু, কি বলবো, কত ডিভাইস বলবো, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার আছে না? নাম তো শুনছো এগুলো সব, না? হ্যাঁ, নাকি নাম জি শোনো স্যার, নাই? হ্যাঁ, জি স্যার, শুনেছি নাম স্যার। শুনছো না? জি স্যার। হ্যাঁ, টেপ রেকর্ডার, এখন তো টেপ রেকর্ডার করে না, কত ডিভাইস দৈনিক কি করতেছে আমরা, সব হলো ইলেকট্রিক ডিভাইস।
all employs magnetic effects to perform a variety of tasks. টেলিভিশন যখন ছবি দেখি, টেপ রেকর্ডার, গান শুনি, ট্রান্সফরমার কারেন্ট সাপ্লাই দিয়ে থাকে, সার্কিট ব্রেকার ছাড়া কোনো ওয়্যারিং এর কাজ হবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওখানে বিদ্যুৎ জেনারেট হয়, তাই তো, ইন্ডাকশনের ফলে ম্যাগনেটিক, এই কারণে এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, বিফোর গোয়িং টু এইসব ডিসকাস করার আগে উই আর ফার্স্ট অফ অল নো দা, আমাদের জানতে হবে একটু নো হলো কি ম্যাগনেটটা কি জিনিস। একটা হলো পার্মানেন্ট ম্যাগনেট আছে, আবার অস্থায়ী ম্যাগনেটও আছে, সেগুলো তোমরা কিছুটা ধারণা আগে থেকে জানো। সেই পার্মানেন্ট ম্যাগনেটটাই হলো আমাদের এখানে দরকার, যেটা নিয়ে আমরা এই যে ডিভাইস যত কিছু বললাম ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হয় হলো পার্মানেন্ট ম্যাগনেট। অ্যাকচুয়ালি এই ম্যাগনেটটা হলো বার, একটা হলো বার, বুঝতে পারছো, মেড অফ হলো আয়রন অথবা স্টিল ইত্যাদি, এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে ম্যাগনেটটা তৈরি করা হয়, বুঝতে পারছো নাকি? তো পার্মানেন্ট ম্যাগনেটটা লেখো, এটা একটু লেখো, এখানে কতিপয় কনসেপ্ট বোঝার জন্য কিছু জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে, অর্থাৎ লিখতে হবে, বুঝতে হবে, লেখো। এটা কথা লেখো। Permanent magnet is made of a materials such as iron or skills that will remain magnetized, for long periods of time without any need for an external source of energy. This is হলো কি পার্মানেন্ট ম্যাগনেট, such as কই লাগালো, এটা ই হবে, স্পেস হবে। তাহলে এটা কি হলো, তৈরি হলো কি একটা ম্যাটেরিয়ালস দিয়ে, বস্তু দিয়ে, যে বস্তুটার কি হবে, যেমন আয়রন অথবা স্টিল, সেটার কি হবে, সেই ইফেক্টটা, ম্যাগনেটাইজ ইফেক্টটা থাকবে হলো লং টাইম উইদাউট এনি need for any external source of energy, অর্থাৎ এই এক্সটার্নাল কোন সোর্স না থেকেই পার্মানেন্টলি, অর্থাৎ এই ম্যাগনেটাইজ ইফেক্টটা থাকবে। সেই কারণেই তো এই ডিভাইসগুলো আবিষ্কার হয়েছে, এই ডিভাইসগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ম্যাগনেট, সেটি হলো পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, আর আমরা ম্যাগনেট বলতে বুঝি বার ম্যাগনেট, ঠিক আছে, বার বলা হয়। It shapes like a rectangular form. It's like a rectangular form. এটি বলা হচ্ছে কি জন্য, বার ম্যাগনেট। এটা হলো সেই বার ম্যাগনেট। এখানে লেখো তোমার বার ম্যাগনেট, লেখো
bar magnet. It has two poles. একটা হলো north pole, this is north, and হলো south pole. Yes. এই হলো bar magnet. Distance between poles is called হলো কি? Distance between poles is called হলো magnetic length. দেখেন এই নাম দিয়ে is called হলো কি? Magnetic length. আমি একটু এখান থেকে দিয়ে দিই নাকি এটা দেবো? এটাই দেই, এখানে লিখে নিই ম্যাগনেটিক লেন্থ LENGTH. This is a magnetic length. Magnetic length, distance between লেখো magnetic length is the length, is the distance between poles north and হলো south. লিখতেছো নাকি তোমরা? জি স্যার লিখতেছি। ম্যাগনেটিক বার অথবা ম্যাগনেট, it has হলো two poles north and south, and also it has two lengths. One of holo magnetic length and other is physical length or geometric length. Other is holo geometric length. This length known as holo geometric length. It has two type of lengths. One is holo magnetic length and other হলো physical length. যেটা আমরা জানি যে কোনো কিছু মাপা হয় আর দৈর্ঘ্য মাপি আমরা physical length LENGTH, or হলো কি or geometric length GTH. তাহলে বার ম্যাগনেট হলো ধরো একটু ছোট করে নিই না, এখানে বসানো যাবে। এই this is হলো মানে or এই or হ্যাঁ ওকে physical length or হলো geometric length. তাহলে বার magnet is made of হলো iron or steel and has two poles north and south, and also two types of lengths. It has two types of lengths. One is called hello magnetic length and other is called hello physical length or geometrical length. Clear? Hoycho? Huh? Clear? Yes, sir. And the relation between magnetic length and physical length is, and the relation between and the relation between magnetic length and physical length. Magnetic LENGTH equal to 0.84 into physical length. Physical length LENGTH.
এখানে একটা গুণ চিহ্ন হবে, আমি এটাকে স্টার দিলাম, বুঝতে পারছো? এটা আমার দেওয়া সম্ভব না, সেই কারণে এটা স্টার দিলাম। স্টার অর্থ কিন্তু মাল্টিপ্লিকেশন, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক আছে, তোমরা এখানে গুণ চিহ্ন লিখে রাখো, অর্থাৎ মাল্টিপ্লাই করতে হবে এই ভ্যালুটা দিয়ে, অর্থাৎ 0.4884। The relation between these two lengths is হলো এই যেটা ম্যাগনেটিক লেন্থ ইকুয়াল টু 0.84 ইনটু ফিজিক্যাল লেন্থ। তাহলে কোনটা বড় আর কোনটা ছোট আমাকে একটু বলো, এটা নিয়ে কনফিউশন। স্যার ম্যাগনেটিক লেন্থটা বড় স্যার। ম্যাগনেটিক লেন্থটা ম্যাগনেটিক লেন্থটা ছোট হবে, ফিজিক্যাল লেন্থটা বড়। কারণ স্যার জি স্যার। ফিজিক্যাল লেন্থ 0.84 দিয়ে গুণ দিতেছে, তাহলে স্যার এটা অবশ্যই ফিজিক্যাল লেন্থ ছোট। আচ্ছা এই যে উপরে দিলাম। এখন আমারে বলো এটা নিয়ে প্রিভিয়াস বা আমার অন্য বিশ্ববিদ্যালয় এটা নিয়ে আমার বহুত ঝক্কি ঝামেলা পড়াইতে হয়েছে, এই জিনিসটা আমি তাদেরকে বুঝাইতেই পারলাম না যে আসলে কোনটা ছোট আর কোনটা বড়। ম্যাগনেটিক লেন্থটা দেখি স্যার বড় তোমাদের হয়। চেহারা দেখি আগে একটু। এই যে স্যার। রিলেশন, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, এটা কিন্তু এইভাবে রিলেশন আছে, সব বই পুস্তকে দেখবা তাই। ঠিক আছে, অর্থাৎ এই ফ্যাক্টরটা দিয়ে এই কোএফিসিয়েন্টটা দিয়ে গুণ দিতে হবে। এই ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা তোমাদের ছবি দেখি চেহারা দেখে একটু, ওটা থাকলো হবে। এখন বলো কি হয়েছে, স্যার কোনটা কোন ছোট? একটা সংখ্যাকে 1 এর চেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে অবশ্যই ওইটা স্যার ছোট হবে, 1 এর চেয়ে ছোট। এটা আমরা সবাই বুঝছি নাকি সবাই বুঝিনি? জি স্যার। অর্থাৎ এটা হলো কি জন্য বলে ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ অর হলো ফ্লোটিং নাম্বার না? জি হ্যাঁ? স্যার। জি স্যার। হ্যাঁ, এটা তো ইন্টিজার ভ্যালু না, ফ্লোটিং ভ্যালু। জি স্যার। তোমাদের ভাষায় বলতেছি, দ্যাট মিন্স হলো প্রোগ্রামিং এর ভাষায় বলতেছি, দিস ইজ হলো কি ফ্লোটিং মান। আর যদি 84 লিখতাম অনলি, তাহলে হয়তো হলো ইন্টিজার ভ্যালু। ওটাও লিখি তাহলে। ওকে, ওয়েট করো একটু, হয়ে গেল। আচ্ছা এই জায়গায় লিখি 84 না, 84 লিখলাম ইনটু, আমরা বুঝে নেই আসলে এইসব জিনিসগুলো না বুঝলে সবসময় কনফিউশনই থেকে যাবে। ফিজিক্যাল লেন্থ না, LENGTH। আর কি জন্য বললাম বাম পাশে কি থাকবে? বাম পাশে থাকবে হলো ম্যাগনেটিক লেন্থ। আচ্ছা এখানে দেখি ম্যাগনেটিক লেন্থ, ম্যাগনেটিক LENGTH। এই এটাকে একটু ছোট বড় করি। আচ্ছা এখন বলো, এখন কোনটা ছোট আর কোনটা বড়? এই ম্যাগনেটিক লেন্থ, স্যার ম্যাগনেটিক লেন্থ তো বড় স্যার। এই যে হ্যাঁ এখন হলো এই দুইটা বোথ এই টু রিলেশন, এটা হলো একটা হলো ইন্টিজার ভ্যালু আর একটা হলো ফ্লোটিং ভ্যালু। এই যে 0.84 আর হলো পূর্ণমান 84। এখন এই রিলেশনের মধ্যে এটা সেকেন্ড, এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট স্যার হবে? প্রথমটা। স্যার এটার ভিতরে ম্যাগনেটিক লেন্থ বড় সেকেন্ডের ভিতরে, আর প্রথমটার ভিতরে ফিজিক্যাল লেন্থ বড়। সেকেন্ড রিলেশনে আমরা দেখতে পাচ্ছি যে এত টাইমস অফ হলো ফিজিক্যাল লেন্থ, তাই তো? অর্থাৎ 84 টাইমস অফ ফিজিক্যাল লেন্থ কি ম্যাগনেটিক লেন্থ, তাই তো? তার মানে ম্যাগনেটিক লেন্থটা বড় কিন্তু বড় আছে। আর এখানে হলে উপরেরটা আসা এটা। আচ্ছা 2 মিনিট আদানটা শেষ হোক। এটা ফিজিক্যাল লেন্থ। বলো বলো হ্যাঁ কি হয়েছে? তাহলে এখানে কোনটা বড় হলো? উপরেরটাই ফিজিক্যাল লেন্থটা বড়। ফিজিক্যাল লেন্থটা বড়, বড়। আর ম্যাগনেটিক লেন্থটা ছোট স্যার। ছোট। স্যার ইয়াসিন কি ঠিক? জি স্যার এটাই তো স্যার। স্যার ধরলাম যে ফিজিক্যাল লেন্থের মান হচ্ছে 1, তো স্যার 1 এর সাথে যদি আমি 0.84 গুণ করি তাহলে ম্যাগনেটিক লেন্থের মান হইতেছে 0.84। তাহলে স্যার 1 এর চেয়ে অবশ্যই ফিজিক্যাল লেন্থ মানে ফিজিক্যাল অর্থাৎ লেন্থ যদি 1 হয় তাহলে স্যার এটার চেয়ে ছোট হবে। কোন কিছু যে যদি ফ্লোটিং নাম্বার অফ কোএফিসিয়েন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা ছোট হবে। জি স্যার।
হ্যাঁ জি স্যার। তাই তো, যদি ম্যাথমেটিক্যালি আমরা যদি হিসাব করি এখন আর সায়েন্স টাইন্স বলতে ম্যাথে চলে গেছে আর কি, সার্কিট মার্কেট পার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমি বলতেছি বারবার করে যে ইন্টিজার ভ্যালু, ফ্লোটিং ভ্যালু, এই গন্ডগোলটা ওইখানে গিয়ে ফেস করবা। বুঝতে পারছো? এগুলো বুঝতে হবে। দিস ইজ হলো ফ্লোটিং ভ্যালু আর দিস ইজ হলো ইন্টিজার ভ্যালু, এবং তোমাকে ওখানে ডিক্লেয়ার করতে হয় প্রোগ্রাম করতে গেলে ফ্লোটিং না ইন্টিজার, তাই তো প্রোগ্রামিং এ। আদারওয়াইজ তুমি কিন্তু এগুলো কিন্তু মিলাইতে পারবে না কিন্তু। স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যালো স্যার, ওখানে যদি স্যার হ্যাঁ। 0.84 না থাকে, যদি 1.84 থাকতো তাহলে কিন্তু ম্যাগনেটিক লেন্থ স্যার বড় হতো। আর সেটা ঠিক আছে, তোমার ওখানে তো রিয়েল সরি ইন্টিজার ভ্যালু তো আছে। 1 পয়েন্ট সামথিং বলতেছো না তুমি? হ্যাঁ কি বললে তো জি তুমি? স্যার, হ্যাঁ তো তোমার 1.84 তো হলে স্যার ম্যাগনেটিক হ্যাঁ লেন্থটা সেটা বড় হতো। ওটাও তো হলো তোমার ইন্টিজার সরি ফ্লোটিং, কিন্তু সেই ফ্লোটিং কিসের, তোমার ওখানে কিন্তু ইন্টিজার আছে, দুইটা মিলেই তো হয়েছে ওখানে, ইন্টিজার এন্ড হলো ফ্লোটিং। 1.84 মনে করো, এটা দুইটা ভ্যালু আছে না, এই যে 1.84 মানে কি 1 ইন্টিজার ভ্যালু প্লাস 0.84 দেন না ওটা হয়েছে। হ্যাঁ সেই ক্ষেত্রে তো ঠিক আছে, সেই ক্ষেত্রে তো তোমার যে এইটার সাথে মিল আছে, যে এটা যা আছে তাই ঠিক আছে। জি স্যার, এরকম করে 0 বুঝতে পয়েন্ট হবে, ঠিক থাকলে আছে? স্যার ওইটা ছোট হবে। হ্যাঁ এখন বুঝছো ঘটনাটা, তাহলে কি হলো ফাইনালি আমরা কনক্লুশনটা নিই, আমরা এটা শেষ করে দেবো এখন পড়াশোনা। তাহলে ফাইনালি কনক্লুশনে কি হলো তাহলে, কে বলবে বলো? আর সবাই বুঝছো কিনা জিজ্ঞেস করি একটু আবার। তাহলে কোনটা বড় আর কোনটা ছোট? এই যে এটা হলো চিরন্তন সত্য তো, যেটা বলতে চাচ্ছিলাম দুটো, এটা হলো সত্য, এই রিলেশন ইজ হলো ট্রু নট ফলস, ঠিক আছে? তাহলে এটা আমরা কেটে দেই, এই তো এটা কাটা। এখন আমাকে বলো ফাইনালি যে কোনটা ছোট কোনটা বড় বার ম্যাগনেটের ক্ষেত্রে, যে ফিজিক্যাল লেন্থ বড় নাকি একটা ছোট? ফিজিক্যাল স্যার লেন্থ বড় স্যার। স্যার আপনার চিত্রটার দিকে তাকাইলে তো স্যার বোঝা যায়। আচ্ছা চিত্র তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, সবই ঠিক আছে, আর তাহলে কোনটা বড় আর কোনটা ছোট? স্যার আপনার ফিজিক্যাল ম্যাগনেটিক লেন্থ বড়। লেন্থটা স্যার বড় করে লিখছেন স্যার। স্যার হ্যাঁ ওই হিসেবে ওইটা স্যার ছোট করে হ্যাঁ লিখছেন। হ্যাঁ, ম্যাগনেট ফিজিক্যাল লেন্থ হলো মানে আমাদের যে দৈর্ঘ্যটা সেটাই, অর্থাৎ আগে যদি আগে একটা বার স্যার ম্যাগনেট স্যার নেই, একটা ক্লু আগে দিয়ে রাখছেন। হ্যাঁ যদি একটা বার ম্যাগনেট আইটেম নেই, এর দৈর্ঘ্যটা হলো ফিজিক্যাল লেন্থ, যতটুকু মাপ দিয়ে পাইলাম আমি এখান থেকে এই পর্যন্ত মাপ দিয়ে যা পাইলাম সেটি তার লেন্থ, বলতে আমরা ফিজিক্যাল লেন্থ বোঝাবো। বাট ম্যাগনেটিক লেন্থ এটা নিউ ধারণা, নিউ কনসেপ্ট, সেটা হলো আমাদের ডিস্টেন্স বিটুইন দা পোলস, এটা সাউথ এটা নর্থ, এই ডিস্টেন্স, এই এখান থেকে এই ডিস্টেন্সটা হলো ম্যাগনেটিক লেন্থ। এখন আমার সেকেন্ড কোশ্চেন, আজকে এই পর্যন্ত করে শেষ করতে হবে। সেকেন্ড কোশ্চেন লেখো একটু, নাকি লিখে দেবো? এটা ভাবতে থাকবা, এখানে লিখি। আগে আমরা বিষয়াদি বুঝি, তারপরে না। হট ফুড হ্যাপেন in here na happen if we cut same bar magnet along the transverse axis, sorry, is axis is, তো এটা কোন দিকে টান দিলে বোঝা যাবে আরো ভালো করে? হ্যাঁ, এই যে এরকম, হ্যাঁ দেখা যাচ্ছে এটা। আচ্ছা এটা দেখা যায় নাকি তোমাদের? এই যে হ্যাঁ, ঠিক আছে। What would happen if we cut same
বার ম্যাগনেট অ্যালং দ্য ট্রান্সভার্স অ্যাক্সিস, অর্থাৎ এরকম এরকম করে যদি কাটি আমরা, হ্যাঁ, টুকরা টুকরা করে, তাহলে কি ঘটবে? স্যার যতগুলা টুকরা হবে প্রত্যেকটারই আলাদা আলাদা নেগেটিভ আর সরি স্যার নর্থ আর সাউথ পোল থাকবে। হ্যাঁ, আর এটা একটা তো আমরা স্যার জানি উল্টায় যাবে, উল্টায় যাবে স্যার, স্যার উল্টায় যাবে হ্যাঁ, স্যার। কোনটা স্যার চেঞ্জ উল্টায় হবে? যাবে। সেটা বুঝলাম। ইন টার্মস অফ লেন্থ কি হবে? নর্থ সাউথ স্যার চেঞ্জ হয়ে যাবে। ইন টার্মস অফ লেন্থ বলতেছি আমি, এই ম্যাগনেটিক লেন্থ কি হবে আর হলো ফিজিক্যাল লেন্থ কি হবে? স্যার রেশিওটা তো সেমই থাকবে। বাট এটা একটা অবজারভেশন, ঠিক আছে, এটাও নোট করো, ঠিক আছে? পোল ঠিক থাকবে, তারপরে কি রেশিও ঠিক থাকবে, বাট থার্ড কি হবে ভাবো? ফিজিক্যাল লেন্থটা চেঞ্জ হবে, বাট ম্যাগনেটিক লেন্থটা রিমেইন সেম। লেখো, এটা লিখে দেবো নাকি লিখতে পারবো? লেখো, এই যে এটারই কোর্স উত্তর, এটার উত্তর লেখো। Physical length will be changed, but magnetic length remains same. সেম বলতে সেম ভ্যালু আর কি, ঠিক আছে? ওখানে 10 মিটার হলে এখানে 10 মিটারই হবে, এই আর কি বলা হচ্ছে। রিমেইন সেম বলতে তাই বলা হচ্ছে, ঠিক আছে? লেখছো, physical length will be changed, but magnetic length remains same value. হ্যালো, জি স্যার তাহলে আমরা জি স্যার। আমরা নেক্সটে আগাবো আবার পরের দিন। আজকের মতো আমরা দেখি কে কি করতেছো তোমরা ওখানে সব। বোঝা গেল? আগামী দিন তোমার এই প্রবলেম গুলো সলভ করতে হবে। আর কোন দিন পরীক্ষা হবে সেটা আমি আগে থেকে বলবো, সেটা আগামী সপ্তাহে না, মানে আরো কোনো একদিন আর কি। আগামী সপ্তাহে না, এটা আমি নিশ্চিত। তার পরের সপ্তাহ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা হয়তো ওই বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার হতে পারে। কারণ আগামী দিন তো আমার ইয়ে আছে, ল্যাব ক্লাস আছে, তাই না? পাইছো তো আমার জি স্যার কালকে। হ্যাঁ, কালকে তো 4টার সময়, সবাই 4টার সময় আসবো। আর এতগুলো চলে গেছে, কোথায় গেছে সব? কিন্তু তাই তো দেখি তো 14 জন। ঘটনাটা কি সব তোমাদের? তোমরা আসলে যে কি করতে বসে আছো, কি করতেছো সেটাই বুঝলাম না। হ্যালো স্যার, একটা কোশ্চেন আছে। হম, স্যার ওই যে এইচএসসি সার্টিফিকেটটা, এটা যদি আমরা ক্যাম্পাস খুললে তারপরে জমা দিই তাহলে কি হবে? ক্যাম্পাস তো খোলাই আছে, ক্যাম্পাস খুললে না কি মানে হয়েছে? আমরা যেদিন ক্লাস ক্লাস হচ্ছে না ঠিকই, কিন্তু অফিস তো হচ্ছে, অফিসে তো আমরা সবাই আছে। ক্লাস করতে যেদিন আসবো, আর সে তো বহু দেরি আছে, কবে পারমিশন দিবে গভর্নমেন্ট, কবে দিবে? এখন তো অফিস তো খোলা, বুঝো না? ওখানে তো অনেক ছাত্র আসে তো রেগুলার, যার যার সমস্যা সে আসে তো, বুঝো না? বহু বহু ছেলেই তো আসে, খালি এই সিএসসি না, অন্যান্য সাবজেক্টেরও আসে। এখন তো রীতিমতো অফিস হয় তো, মানে স্বাস্থ্যবিধি নেই আর কি, মাস্টার্স করে আসতে হবে তোমার, সেটা তো অবশ্যই, আমরা সার্ভিস তো দিবেই না, সে তো গভর্নমেন্টের নির্দেশনায়, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় ওগুলো মেনেই তোমাকে আসতে হবে। আসলে সব জমা দিবে, জমা দিবে। তাহলে ঠিক আচ্ছা আছে, স্যার। তাহলে ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? আগামী দিন তাহলে ল্যাবের জন্য রেডি হয়ে আসো তোমরা, ঠিক আছে? আর তোমরা যে কি করবা আমার আসলে সেটি বুঝতে পারছি না। তোমাদের এই অবস্থা হলে এক হয় বোঝো না, না হলে তোমাদের ডিভাইসের সমস্যা, না হলে আর কি সমস্যা থাকতে পারে সেটাই জানি না। অন্য অ্যাফেয়ার তো থাকার কি কথা? আর এইসব বয়সে কিসের চাকরি করবা, কি করতেছো করবো? কয়জনই বা চাকরি করে? সেটা না হয় 2-3 জন চাকরি করে, সবাই কি আর চাকরি করে নাকি? আর চাকরি করলেও কি পড়া যায় না? সেটাই তো। আর এত চাকরি করলে অস্থির স্যার হয়ে পড়া গেলে যায় স্যার। তাহলে পড়া যাবে না কেন? যাচ্ছে না, জি পড়তেছে না, স্যার, বাইরের শুক্র দুনিয়ায় শনি সব জায়গায় তো শুক্র শনি স্যার বন্ধ হয়ে থাকে স্যার, বেশিরভাগ কোম্পানিগুলো সবাই তো পড়াশোনা করতেছে ক্লাসগুলো সেভাবেই, করাই। সবাই তো সেভাবেই পড়াশোনা করতেছে। সবচেয়ে ভালো হয় হলো টিউশনি করা, সেটা হলো সবচেয়ে ভালো। চাকরিতে আবার নিজেরই থাকে, কি নাম, ফরমায়েশ পালন করতে হয়, স্যার না চাকরি গেলে। করলে স্যার, স্যার একটা সুবিধা কি স্যার, অভিজ্ঞতা হয় স্যার।
বিএসসি শেষ করার পর স্যার মানে ওই experience অভিজ্ঞতার সাথে কোনো দাম নাই। তুমি যে চাকরি এখন করতেছো ওইসবের অভিজ্ঞতা কোথায় জীবন চলে যাবে কি হবে কোনো কিছুরই দাম নাই ওগুলোর সাথে। বুঝতে পারছি আইটি ঘটনা। ফিল্ডে স্যার আইটি ফিল্ডে কয়টুকু জানো আর কয়টুকুই বা কি জানো, পৃথিবী কোথায় চলে গেছে আর তুমি আইটি করতেছো। আইটি ফিল্ডে পৃথিবীতে কোথায় চলে গেছে তুমি কল্পনা তো করতে পারো না। এখন তো এইসব তো আর কেউ ভাত মাছ এগুলো তো কেউ পায় না, এগুলো সব ইন্টারমিডিয়েট ছেলে মেয়েরাই আজকাল এগুলো করতেছে। এখন কাজ করতেছে বায়ো সায়েন্সের উপরে, যারা সিএসসি গ্রাজুয়েট, যারা এমএসসি পিএইচডি এমফিল হেন এমএস করছে, তারা করতেছে সিরিয়াস কাজ। এগুলো তো আর ভাত মাছ, এগুলো তো হলো নিচের দিকের পোলাপান যারা আছে তারা এইসব করতে থাকে। এগুলো কোথায় চলে গেছে এইসব তোমাদের এইসব সিএসসি এর ফিল্ড? তোমাকে তো সেই দিকে তো যাইতে হবে। তুমি এইসব কি এগুলো করে কি করতে পারো? ওই অমক সিস্টেম ডেভেলপ, অমক কোড পেজ ডেভেলপ, অমক তমক করা, এগুলো দিয়ে এটা তো ভাত মাছের মতো, এগুলো দিয়ে তো আর ভাত খানা নাই তো কিছু। বুঝাইতে পারছি ঘটনাটা কি হয়েছে? এখন সিংহভাগ প্রতিষ্ঠানই তো সবকিছু অলরেডি হয়ে গেছে সিস্টেম ডেভেলপ। তাদের নিজস্ব জনবল আছে, তারা সেগুলো ডেভেলপ করে বা কাস্টমাইজ করে। ডেভেলপ তো করে না, সব করে কাস্টমাইজ করে, মেনটেনেন্স করে। বুঝতে পারছি ঘটনাটা। সিংহভাগ হয়তো অল্প কিছু শতকরা হবে সে বাদ আছে পদে, সেগুলো দেখবে খুব তোমরা পাশ করার সাথে সাথে সেগুলো ফুলবে লাগে, তখন তো আর কি করবা কি দরকার। তোমাদের কাজ করতে বলতে ওইগুলো যেগুলো এই যে এখন যেমন প্যান্ডামিকের সময় রোবোটিক্স নিয়ে কাজ করছে, কত ছাত্র কত ছাত্রী জানো তুমি, কত শিক্ষক বিভিন্ন ভার্সিটিতে, যাতে করে উইদাউট টাচ এনি টাচ কোনো কার মধ্যে নাই, আমাদের সবকিছু সাপ্লাই হবে। এই ধরনের কাজ নিয়ে লোকজন কাজ করতেছে। তো সেইগুলোর দিকে তোমাকে যেতে গেলে অবশ্যই তোমাকে অন্তত পক্ষে গ্রাজুয়েট হইতে হবে, সিএসসি এমএসসি হলে আরো ভালো, দেন না তুমি পারবা। বুঝতে পারছি, যার জন্য তোমাদের কোর্সও আছে এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যান ত্যান সব। স্যার তারপর স্যার এক্সপেরিয়েন্স না থাকলে স্যার জব হয় না বা ওসব জবের তোমার কোনো দাম হবে না বলতেছি তো, আমি তো তোমার এক্সাম্পল দিয়ে দিলাম। হাজার হাজার গ্রাজুয়েট এখন পাস করে বসে রয়েছে, করতেছে, চাকরি পাচ্ছে না। বুঝতে পারছো? স্যার তাদের এক্সপেরিয়েন্সটা স্যার নাই, এই জন্য স্যার মানে তোমাদেরকে ভালোভাবে রেডি হতে হবে যে আন্ডার গ্রাজুয়েট লেভেল, এটা হলো সবচেয়ে ভাইটাল লেভেল। দেন না তুমি ওইসব ধরতে পারবে সামনে। পৃথিবী খোলা, বুঝতে পারছো? কত কিছু তো কাজ হচ্ছে। তোমাদের মধ্যে ইয়াং ছেলেপেলেরা জাপানে যাচ্ছে, তারা গিয়ে গিয়ে তো এইসব করতেছে, তারা করতেছে অন্য সিরিয়াস কাজ করতেছে গ্রাজুয়েশন নিয়ে নেই। আর ওইসব কোম্পানি তোমাদের মতো এইসব ছেলেপেলেদের পিক করার জন্য বসে আছে। সিরিয়াস পরীক্ষা হয়, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে, সেই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে তোমার এই চাকরি তোমাকে বাঁচাবে না। এই যে সিএসসি গ্রাজুয়েটে কি শিখছো এইটাই হলো তোমাকে বাঁচাবে, যেটা পরীক্ষা বোধহয় বছরে একবার বোধহয় হয় সম্ভবত, আমি যত জানি আর কি। একটা নামটা আমি ভুলে গেলাম, আমার লেখা ছিল কোথাও আছে ভালো একটা। ওই পরীক্ষায় তোমাদেরকে অবতীর্ণ হইতে হবে, দেন না তোমরা ওই ধরনের অপরচুনিটি খুঁজে পাবে। আর তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তার জন্য তোমাদেরকে ভালো মতো এখানে এফোর্ট দিতে হবে, অর্থাৎ এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। পাইথন তোমাদের শিখতে হবে এখন, আর সি প্লাস প্লাস হ্যান ত্যান কোনো কাম হইতেছে না। বুঝাইতে পারছি এই ঘটনাটা? সেটা কিন্তু সিলেবাসে নাই। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেরা নিজেরা এটা চেষ্টা করে করে নেয় বা প্রজেক্টের আন্ডারে কাজ করে, পাইথনের কাজ করে, ওরাকলে কাজ করে। এই ধরনের হলো সিরিয়াস জব এগুলো। বুঝতে পারছো? আর সেগুলো করতে গেলে তোমাকে এখানে ভালো মতো এফোর্ট দিতে হবে, দেন না তুমি পারবা। এখানে সিটি হ্যানাজনা সি প্লাস প্লাস সব আছে, সি শার্প যেটা আমরা বলি হ্যানাজনা, জাভা টাভা এগুলো। কিন্তু এগুলো নলেজ ভালো করে না নিলে তুমি পাইথনও শিখতে পারবে না, অন্যরাও শিখতে পারবে না। আর ওই ধরনের বড় বড় বিগ প্রজেক্টে বড় বড় অ্যাসাইনমেন্ট ফুলফিল করতে পারবো না। আর এখন দরকার আগামী দিনে হলো এই ধরনের পিপল দরকার, জনবল। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। সিরিয়াসলি পড়াশোনা করো, সামনে ভবিষ্যৎ সবারই উজ্জ্বল। আর পড়াশোনা না করলে কোনো কিছু নেই, এখানে কি ওখানে কি তখন কি। হ্যাঁ, ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ। আগামীকাল 4টার সময়। ইয়াসিন ভাই, জুবাইর ভাই, আসো।